সন্ধ্যা এবং বাংলাদেশে সন্ধ্যা বা রাত, আর আমাদের আমেরিকায় সকাল। তো আজকে যথারীতি আমাদের ১ মাসব্যাপী যে আদিবাসী অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠান। তো আজকে ১০ম দিন। আজকে ওয়েবিনারের ২য় সেশন। আমাদের মূল বিষয় হলো ডিজিটাল মিডিয়ার যুগে বাংলাদেশের আদিবাসী সাহিত্য বা ইন দ্য এজ অফ ডিজিটাল ইরা, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। তো আমরা মূল বিষয়ে যাওয়ার আগে আমি জাস্ট একটু বলে নিই যে আমাদের এখানে প্যানেলিস্ট হিসাবে আমরা ৪ জন আছি। বরেন্দ্রলাল ত্রিপুরা, সোহেল হাজং, আমি হামম প্রমোদ এবং মিথুন রাকসাম। মিথুন রাকসাম এখনো জয়েন করেনি, এক্ষুনি আসতেছেন উইথিন কাপল অফ মিনিট। আর আজকের এই ওয়েবিনারটি মডারেটর হিসাবে আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় মথুরা বিকাশ ত্রিপুরা। উনি আজকের এই ওয়েবিনার সেশনটি মডারেট করবেন। তো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও। আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আমরা মথুরা বিকাশ দার কাছে যাচ্ছি। উনি আজকের এই ওয়েবিনার সেশনটি শুরু করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের আয়োজকের পক্ষ থেকে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ প্রমোদ দা। আমরা মাসব্যাপী আদিবাসী সাহিত্য নিয়ে যে আয়োজন করছি, আমাদের যে কয়েকটি সংগঠন মিলে যেটা আয়োজন হচ্ছে, আজকের ১০ম দিনে আমরা ডিজিটাল মিডিয়ার যুগে বাংলাদেশের আদিবাসী সাহিত্য, এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে মূলত আমাদের যে মাসব্যাপী যে অনুষ্ঠানমালার ১০ম দিন। তো আজ আমাদের সাথে থাকছেন আমাদের বাংলাদেশের অতি পরিচিত কয়েকজন ব্যক্তিত্ব। আমরা সবাই চিনি যে আমাদের হামম প্রমোদ দাকে আমরা সবাই চিনি। এই আজকের যে উদ্যোগটি হচ্ছে, এটি তারই উদ্যোগে হচ্ছে এবং দেশের বাইরে থেকেও আমাদের বাংলাদেশের আদিবাসীদের সাহিত্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা তার কাছে শুনবো আমাদের যে আদিবাসীদের যে ডিজিটাল যুগে আদিবাসী সাহিত্য কিরকম আছে, কি কি অনুষঙ্গগুলোর সাথে আমরা কিভাবে কাজ করছি, এটা নিয়ে তিনি আলোকপাত করবেন। আমাদের সাথে রয়েছেন আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের বাংলাদেশের অতি পরিচিত একজন সাহিত্যিক, আমরা সবাই চিনি, উপন্যাসিক, কবি, এবং তিনিও আমাদের এই যে মিডিয়া ব্যবহার করে আদিবাসীদের যে ভাষা সাহিত্য বিকাশের জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। বিএল ত্রিপুরা নামে সবাই চেনেন তাকে, বরেন্দ্রলাল ত্রিপুরা, তিনিও আছেন। আমরা তার কাছ থেকেও আমাদের আদিবাসীদের সাহিত্য এবং যে ডিজিটাল যুগে আদিবাসী সাহিত্যের যে বর্তমান হালচালগুলো নিয়ে কথাবার্তা শুনব। আমাদের সাথে রয়েছেন সোহেল চন্দ্র হাজং। সোহেল হাজং উনি মূলত একজন উন্নয়ন কর্মী, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে উনি নিজের ভাষা সাহিত্য সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন লেখালেখি করছেন, আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং কাজের পরিপ্রেক্ষিতেই তিনি থাইল্যান্ডে রয়েছেন একটি সংগঠনে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করবার জন্য। আমরা তার কাছ থেকে শুনবো যে বাংলাদেশের বাইরে আদিবাসীদের যে সাহিত্য সংস্কৃতি ভাষা বিকাশের ক্ষেত্রে ডিজিটাল মিডিয়া কিভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা আমরা তার কাছ থেকে শুনবো। এবং আরেকজন রয়েছেন আমাদের মিথুন রাকসাম। আমরা সবাই চিনি বাংলাদেশের যে আদিবাসী যে কয়েকজন উদ্যোক্তা যারা রয়েছেন, যারা সাহিত্য নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে অতি পরিচিত একজন মানুষ। বাংলা একাডেমির যে প্রতি বছর যে বইমেলা হয়, বইমেলাতে আদিবাসীদের সাহিত্য, আদিবাসীদের যে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা তুলে ধরবার ক্ষেত্রে যে কয়েকজন মানুষ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, তার মধ্যে মিথুন রাকসাম অন্যতম। আমরা আশা করছি যে আজকের যে আলোচনাগুলো আমরা শুনবো, শোনার পাশাপাশি আপনারা যারা আজকে অংশগ্রহণ করছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা মন্তব্য করবেন, প্রশ্ন করবেন, এবং আপনারাও আপনাদের পরামর্শ থাকলে বা কোনো মন্তব্য থাকলে সবগুলো আপনারা আপনাদের আমাদের যে কমেন্টস বক্স রয়েছে সেখানে আপনারা লিখে জানাতে পারেন। তো আমরা প্রথমে শুরু করব আমাদের আজকের অতিথি। আমরা সবাই জানি যে আমরা এখন ডিজিটাল যুগে রয়েছি, বাংলাদেশও ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি অলরেডি, এবং আমরা ডিজিটাল বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমাদের যে দেশ বাংলাদেশ সরকারের যে নানা যে উদ্যোগ, যে তৎপরতা, আমরা সব ক্ষেত্রে এখন আমরা পাচ্ছি। আমরা এই যে বিশেষ করে কোভিড-19 শুরু হওয়ার পরে আমাদের যে ডিজিটাল যে সুবিধাগুলো
রয়েছে সেগুলোকে ব্যবহার করে আমাদের ভাষা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে নানাভাবে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য বড় একটি মিডিয়া হিসেবে এখন আমাদের সামনে চলে এসছে। তো আমরা প্রথমে শুনবো আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ইংরেজি সাহিত্যের শিক্ষক, এবং আমরা সবাই জানি যে তিনি জাতিসংঘে কাজ করেছেন, জাতিসংঘের একজন একটা ক্লাস্টারের লিডার ছিলেন, ব্রিটিশ কাউন্সিলে বাংলাদেশে তিনি হায়ার এডুকেশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন এবং লেপ্রা বাংলাদেশে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এরকম নানান পেশাগত দিকের পাশাপাশি তিনি বাংলা, ইংরেজি এবং নিজের মাতৃভাষা ককবরকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাহিত্য কর্ম তিনি চালিয়ে যাচ্ছেন, চর্চা করে আসছেন এবং তার প্রকাশিত বহু প্রকাশনা রয়েছে, উপন্যাস, কাব্যগ্রন্থ, ছড়া গ্রন্থ এবং শিশুতোষ, বিভিন্ন শিক্ষামূলক পাঠ্য পুস্তক তিনি রচনা করেছেন। আমাদের সবার পরিচিত বরেন্দ্রলাল ত্রিপুরা। আমরা প্রথমে তার কাছ থেকে যদি তিনি পারেন হয়তো 10 মিনিটের মধ্যে যদি বলতে পারেন, আমরা প্রথম রাউন্ডে সবার কাছ থেকে 10 মিনিট করে কথা শুনবো। তারপরে হয়তো আমরা দর্শক বা যারা অংশগ্রহণ করছেন, যারা দেখছেন, তাদের মতামতের বা তাদের যে প্রশ্নগুলো যদি থাকে সেখান থেকে নিয়ে আমরা আবার আপনাদের কাছে আবার ফিরে আসবো। তখন আমরা আবারও আপনাদের কাছে 3 থেকে 5 মিনিটের একটা কথা শুনবো। প্রথমে আমরা 10 মিনিট দিয়ে শুরু করি। আমি আমার বন্ধুবর বরেন্দ্রলাল ত্রিপুরাকে তার এই যে সাহিত্য কর্মে তিনি কিভাবে যে ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করছেন এবং এটা ভবিষ্যতে আমাদের সাহিত্য বিকাশের ক্ষেত্রে কিভাবে অবদান রাখতে পারে, আমরা এটাকে ব্যবহার করে কিভাবে আমাদের সাহিত্যকে আরো উন্নত করতে পারি, আরো বিকশিত করতে পারি, সেটা নিয়ে তিনি আলোকপাত করবেন। বরেন্দ্রলাল ত্রিপুরা, আপনি আনমিউট করেন, মিউট করা আছে, একটু আনমিউট করেন। হলুঙ্কা আমার মাতৃভাষায় নমস্কার, সালাম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আমি বরেন্দ্রলাল ত্রিপুরা স্বাগত জানাচ্ছি আমার ক্ষুদ্র একটা উপস্থাপনায়। আমি আজকে কথা বলবো ডিজিটাল মিডিয়ায় আদিবাসী সাহিত্য চর্চা নিয়ে। তো আমি ছোট একটা স্লাইড বানিয়েছিলাম, এটা শেয়ার করলে বোধহয় ভালো হয়। আমি দেখি, শেয়ার করে দেখি। তো আজকে আমি আমার উপস্থাপনায় মূলত কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেটা হচ্ছে আদিবাসীদের সাহিত্য চর্চার বিকল্প পথানুসন্ধান, যে পথটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। তো আমরা আগের আলোচনাগুলোতে শুনেছি আদিবাসীদের যে চ্যালেঞ্জগুলো, যে সীমাবদ্ধতাগুলো সাহিত্য চর্চার ক্ষেত্রে, ভাষা চর্চার ক্ষেত্রে। তো এই সীমাবদ্ধতা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, তার একটা বিকল্প পথ হচ্ছে ডিজিটাল মিডিয়া। তো ডিজিটাল মিডিয়া বলতে কি বোঝায় এবং এই মিডিয়া ব্যবহার করার জন্য কি কি দক্ষতা এবং ফ্যাসিলিটি প্রয়োজন, তারপরে বিরাজমান যে মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কি কি, এগুলোর সুবিধা অসুবিধার দিকগুলো কি কি এবং এই অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করা যায়, মূলত এই কয়েকটি বিষয়ে আমি কথা বলতে চাই। তো আমরা একটু দেখে নিই এক পলকে কিছু পপুলার ডিজিটাল প্ল্যাটফর্মস গুলো। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগ, ইবুক এবং যে ব্লগগুলো রয়েছে, পার্সোনাল যে ব্লগ, সেই ব্লগগুলোর মধ্যে আমরা এখানে বেশ কয়েকটা পপুলার ব্লগের নামগুলো একটু জেনে নিই। সেগুলো হচ্ছে wordpress.org, এটা হচ্ছে যারা সিরিয়াস ধরনের ব্লগার তাদের জন্য। আর হচ্ছে ফ্রি ব্লগিং যারা করেন তাদের জন্য আছে আরেক ধরনের wordpress.com। তারপর আছে blogger.com, যেটা কিনা গুগল দ্বারা পাওয়ার্ড বাই গুগল। আর আছে wix.com, তারপরে weebly.com, media.com, টাইপপ্যাড, থামলার, পোস্টেস, ঘোস্ট, পেনজু, স্কোয়ার স্পেস এবং জুমলা। এগুলো হচ্ছে কিছু পপুলার ডিজিটাল মিডিয়া। তো এই মিডিয়াগুলোতে আদিবাসীদের উপস্থিতি কেমন, সেটাই আজকে আমরা খুঁজে দেখার চেষ্টা করব। তো ডিজিটাল মিডিয়ায়
পার্বত্য, আমি বিশেষ করে হামুম দাদার অনুরোধ ছিল যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে আমি যেন কভার করি, তাইলে আমরা একটু দেখব এক ঝলকে পার্বত্য চট্টগ্রামে কারা বসবাস করতেছেন, যে সমস্ত আদিবাসীগুলো বসবাস করতেছেন। তারা হচ্ছেন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ব্রো, চাক, কুমি, খেয়াং, পাংখু, বম, দোসাই। এগুলো হচ্ছে শান্তি চুক্তি, পার্বত্য যে চুক্তি সেখানে মেনশন করা আছে এই কমিউনিটিগুলো, এবং যেগুলো মেনশন করা হয় না এরকম আরো দুইটা কমিউনিটি রয়েছে, আসাম এবং গোর্খা। তো ডিজিটাল মিডিয়ায় এই সমস্ত আদিবাসীদের অংশগ্রহণটা কেমন সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। তো প্রথমে আসি চাকমা। আমরা দেখেছি মানে ডিজিটাল মিডিয়াগুলোতে চাকমা কমিউনিটির বেশ একটা সরব উপস্থিতি রয়েছে। সেটা বিশেষ করে ফেসবুক, ইউটিউব এবং ব্লগ, এই তিনটা মিডিয়ায় আমরা দেখেছি। আপনারা হয়তো স্ক্রিনে দেখছেন, এখানে চাকমা স্ক্রিপ্ট আছে। তো একটা ফেসবুক ভিত্তিক একটা যেটা ফোরাম, ডিজিটাল মিডিয়া। আপনার স্ক্রিন কিন্তু শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় নাই? না হয় নাই। আচ্ছা, যদি দেখানো যায়। আমি তো শেয়ার দিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে না কেন? এটা দেখা না যাওয়ার কারণটা কি? আমি কিন্তু শেয়ার দিয়েছি। আমাকে ফাইল শেয়ার করতে পারেন, আচ্ছা। তাহলে আমি করে দিতে পারি। আপনার যদি আচ্ছা, টেকনিক্যাল মনে প্রবলেম হয়। হয় এখন কি দেখা যায়? হ্যাঁ, এখন আমি দিতে পারবো। এখন রাইট। দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাকে শেয়ার করতে হ্যাঁ। যে বিষয়গুলো বলছিলাম সেটা হচ্ছে, আমি বেশ কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজবো আমার কথার মাঝে। সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া বলতে কি বোঝায়, কি কি দক্ষতা এবং ফ্যাসিলিটি প্রয়োজনে মিডিয়া ইউজ করার জন্য, এবং বিরাজমান মিডিয়া প্ল্যাটফর্মগুলো কেমন, এর সুবিধা অসুবিধার দিকগুলো এবং এই অসুবিধাগুলো কাটিয়ে ওঠার উপায় সমূহ নিয়ে আমি আলোকপাত করতে চাই। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে কিছু ডিজিটাল মিডিয়ার যে নমুনাগুলো আমরা আছে, সেগুলোর নমুনাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগ, ইবুক এবং কিছু আছে ব্লগ। ব্লগের একটা লিস্ট হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ার্ডপ্রেস, তারপরে ব্লগার, উইক্স, উইবলি, মিডিয়াম, টাইপপ্যাড, থামলার, পোস্টেজ, গোস্ট, পেনজু, স্কোয়ার স্পেস এবং জুমলা। এগুলো হচ্ছে বেশ পপুলার মিডিয়াগুলো। এর বাইরেও আরো অনেকগুলো মিডিয়া আছে। তো আমাকে বলা হয়েছে আদিবাসী, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের যে অংশগ্রহণ, ডিজিটাল মিডিয়ায় অংশগ্রহণ, সে সম্পর্কে আলোকপাত করার জন্য। তো আমি এখানে মেনশন করেছি যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কোন কোন আদিবাসীরা বসবাস করেন। সবাই এগুলো জানে। তারপর আমি একটু মেনশন করছি চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ব্রু, চাক, খুমি, খেয়াং, পাংখু, বম, দোসাই। এগুলো হচ্ছে শান্তি চুক্তিতে উল্লেখিত। যে উল্লেখ করা হয় না এরকম আরো দুইটা কমিউনিটি রয়েছে, খুব ছোট কমিউনিটি, বেশ কিছু ফ্যামিলি, আসাম এবং গোর্খা। তো তাদের উপস্থিতি আমরা মূলত খুঁজে দেখবো। তো প্রথমে আসি চাকমাদের বিষয়ে। তো আমি দেখছি যতগুলো কমিটি আছে তাদের মধ্যে চাকমাদের উপস্থিতিটাই বেশ সরব সোশ্যাল মিডিয়ায়। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লস মানে হচ্ছে চাকমা ল্যাঙ্গুয়েজ অনলাইন স্কুল। আরেকটা দেখা যায় চাকমা ল্যাঙ্গুয়েজ অনলাইন স্কুল, তারপরে চাকমা স্ক্রিপ্ট, ইভেন তাদের ইয়াও আছে, অ্যান্ড্রয়েডে ইউজ করার মতো অ্যাপস, চাকমা ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাপস। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের স্ক্রিপ্ট। বাট এই স্ক্রিপ্টটা এখনো সবাই রপ্ত করতে পারে নাই, যার কারণে অনেক রাইটার বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করেই চাকমা ল্যাঙ্গুয়েজটা চর্চা করছেন। সেটা আমি ডিজিটাল মিডিয়াগুলোতে দেখেছি। তো এখানে এই মিডিয়াগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট মনে হয়েছে আমার কাছে, যেটা হচ্ছে চাকমা ল্যাঙ্গুয়েজ অনলাইন স্কুল। নিচে তার লিঙ্কগুলো দেওয়া আছে, ইউটিউব এবং ফেসবুক। তো এর বাইরে আবার hiledu.com নামে আরেকটা ফোরাম আছে, এটাও বেশ সরব এবং সজোরে উপস্থিত। এরপরে রয়েছে মারমারা সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি ইন চিটাগং হিল ট্র্যাক্স। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরও আলাদা স্ক্রিপ্ট আছে, যে স্ক্রিপ্টটা বার্মিজ স্ক্রিপ্টের একটা ভার্সন হিসাবে অনেকে এখানে বলেছেন অনলাইনে।
তো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই স্ক্রিপ্ট ব্যবহার করে তারা বাংলা ভাষা এবং সাহিত্য চর্চা করে থাকেন। তো আমি বিশ্বাস করে দেখেছি, মানে ল্যাঙ্গুয়েজ চর্চাটা এখানে বেশি, সাহিত্য চর্চা আমি খুব কমই দেখেছি আর কি। এখানে আছে মানব ভাষার বিশেষ শিক্ষা কোর্স, এটা একটা ইউটিউব বেসড ফোরাম। তারপরে আছে লার্নিং মামা ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটা ফোরাম। নিচে 3টা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলোতে গেলে আপনারা সেটা দেখতে পাবেন। এরপরে আছে ত্রিপুরা ল্যাঙ্গুয়েজ, সরি আমি হেডিং এ লিখেছি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, যাই হোক ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেরই আরেকটা উদাহরণ হচ্ছে ককবরক বা ত্রিপুরা ল্যাঙ্গুয়েজ। এই ত্রিপুরা ল্যাঙ্গুয়েজেরও বেশ সরব উপস্থিতি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে। তো ফেসবুকে যে 3টা আমরা ভাইব্রেন্ট যে অংশগ্রহণ দেখেছি, সেটা হচ্ছে ককবরক ককরাবাই সংসদ, ইয়ারুম এবং সান্তুয়া জার্নাল। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 3টা ফোরামে প্রায় 2,500 থেকে 3,000 মানে লোকজন এখানে জড়িত। তারা কবিতা, গল্প, প্রবন্ধ এবং ভাষাভিত্তিক বিষয়গুলো এখানে চর্চা করে থাকেন। এবং শুধু টেক্সট না, এখানে লাইভ আলোচনা অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, শিশুদের নিয়ে যে রাইমসের মানে রাইমিং বা আবৃত্তি, সেগুলো আমরা এখানে দেখেছি। তো এর বাইরে আবার পার্সোনাল ব্লগ কিছু আছে, যেমন এখানে একটা লেখা যায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন .blogspot.com। এইখানে বাংলা কবিতার পাশাপাশি বাংলা আর্টিকেল, প্রবন্ধের পাশাপাশি এখানে ত্রিপুরা ককলব, চেরগনি কপ্তাং বা চিলড্রেন্স রাইম এই জাতীয়গুলো দেখা যায়। তো তঞ্চঙ্গাদেরও কিছুটা উপস্থিতি দেখা যায়, দুইটা পেয়েছে আমি গুগল সার্চের মাধ্যমে। এটা হচ্ছে তঞ্চঙ্গা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সেন্টার, তারপরে হচ্ছে তঞ্চঙ্গা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার স্টাডি সেন্টার, ফেসবুক ভিত্তিক মূলত এটা। এর বাইরেও আবার কমন কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো আদিবাসী ল্যাঙ্গুয়েজে লেখা যায়, এবং বাংলা ইংলিশেও কিছু লেখা দেখেছি। সেগুলো হচ্ছে হিল ভয়েস এবং জুম জার্নাল। হিল ভয়েস এবং জুম জার্নাল, এখানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের লেখকরা আছেন, তাদের লেখাগুলো এখানে দেখা যায়। তো আমি পাশাপাশি এখানে জাস্ট কোট হিসাবে 2টা বিষয় নিয়ে আসছি। এখানে দেখা যায় ডিজিটাল ডিসকোর্স, ওকে, হাউ গোয়িং অনলাইন ইজ কিপিং কাদাজান অ্যান্ড আদার ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস লাইভ ইন বর্নিও। বর্নিও হচ্ছে ইন্দোনেশিয়ার একটা প্রদেশ। সেখানেও যে আদিবাসীগুলো আছে তারাও মানে ডিজিটাল মিডিয়াগুলো ইউজ করে তাদের ল্যাঙ্গুয়েজগুলোকে বাঁচিয়ে রাখার এবং চর্চা করার চেষ্টা করে যাচ্ছে। তো পাশাপাশি আরেকটা এক্সাম্পল দেখা যায় Ghanaian digital activists process for more online visibility for the Dagbani language. Dagbani language ওদেরও একটা আদিবাসী সম্প্রদায়, তারাও এই ডিজিটাল মিডিয়াগুলো ইউজ করে তাদের ল্যাঙ্গুয়েজটাকে বেশ মানে ভিজিবল করতে চেষ্টায় রত রয়েছেন আমাদের মতো। তো আমার মনে হয় ডিজিটাল মিডিয়া এটা একটা অপার একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে, যেখানে আমাদের প্রিন্ট মিডিয়াগুলোতে আমাদের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, যে চ্যালেঞ্জগুলো রয়েছে, এই চ্যালেঞ্জগুলো আমরা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কিছুটা ওভারকাম করতে পারি। তো এখানে বেশ সুবিধা অসুবিধাও রয়েছে। যেমন খরচের বিষয়, ডিজিটাল মিডিয়া খরচটা একদম কম। শুধু একটা যদি ল্যাপটপ থাকে বা একটা ডেস্কটপ যদি থাকে এবং ইন্টারনেট কানেকশন যদি থাকে এবং সেই সম্পর্কিত যে স্কিলগুলো, আইটি স্কিল, এইটুক যদি থাকে, তাহলে অলমোস্ট বিনা খরচে এই প্রকাশনা এবং প্র্যাকটিস চর্চা এগুলো সম্ভব। তো এখানে লাভ লোকসানের বেশি ব্যাপার নাই, এখানে লাভের মধ্যে কোনো ফিনান্সিয়াল লাভের কোনো বিষয় নাই। এখানে শুধুমাত্র আমি বলবো যে যারা পাগল, ওকে, মানে সাহিত্য পাগল বা মানে জাতি পাগল বলবো আর কি, এটা আমি পজিটিভ অর্থে বলছি, যারা নিজেদের ভাষাকে উন্নত করতে চায়,
ভাষাকে রক্ষা করতে চায়, সাহিত্যকে একটু উপরে নিয়ে যেতে চায়, বাঁচিয়ে রাখতে চায়, এই সমস্ত লোকজন যারা কোনো লাভের চিন্তা ভাবনা করে না, শুধুমাত্র তাদের দ্বারাই এই বিষয়গুলো সম্ভব ডিজিটাল মিডিয়ায় মানে প্রকাশ করা। এখানে কোনো কোনো আর্থিক লাভের কোনো সুযোগ নাই। তারপরে বাজারজাত করা বলতে আমরা যেটা বুঝি অনলাইনে কিন্তু মানে ইনস্ট্যান্ট মানে মার্কেটিং হয়ে যায় আর কি। যদিও এখানে মার্কেটিং বলতে যে টাকা পয়সার লেনদেনের বিষয় আছে সেটাকে বাদ দিলেও যে সাধারণ পাঠকদের কাছে যে পৌঁছানো, টার্গেট রিডার যারা তাদের কাছে পৌঁছানো এটা খুব সহজে হয়ে যায়। এবং এখানে সুবিধা হচ্ছে মানে ইনস্ট্যান্ট একটা রিয়াকশন পাওয়া যায়, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে এটা লাইক কমেন্টস তারপরে ফিডব্যাক গুলো আমরা ইনস্ট্যান্ট পেয়ে থাকি, যেটা লেখকদের জন্য একটা অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়ায় আর কি। এবং সম্পাদনার সুবিধাটা খুবই ভালো ডিজিটাল মিডিয়ায়। পোস্ট দেওয়ার পরে যদি মানে কিছু চেঞ্জ, এডিটিং, ডিলিটিং এই বিষয়গুলো যদি থাকে, আরো কিছু অ্যাড করার যদি শুরু থাকে, এগুলো করা যায়, যেটা প্রিন্ট মিডিয়ায় সম্ভব না। এই সুবিধাগুলো রয়েছে। সময় একটা মানে একটা বিষয় রাইটারদের জন্য, সাহিত্যিকদের জন্য। তো ডিজিটাল মিডিয়া কিন্তু এই সময়গুলো আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। মানে এই যে মার্কেটিং চেইনের যে একটা লম্বা একটা সময়, এটা প্রিন্ট হয়ে বাজারজাত হবে, তারপরে পাঠকদের কাছে পৌঁছাবে, যে লম্বা একটা সময়। ডিজিটাল মিডিয়া কিন্তু এই সময়টাকে মানে খুব কাট অফ করে ফেলছে। অল্প সময়ের মধ্যে পাঠক এবং লেখকদের মধ্যে একটা ইন্টারাকশন, যোগাযোগ এটা ইনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে আর কি। তো এখানে ডিজিটাল মিডিয়ায় দুই ধরনের রিয়াকশন আছে এখানে। পাঠক হচ্ছে আসলে মানে বোঝার কোনো উপায় নাই পাঠকরা কি সত্যি সত্যি পড়ছে নাকি না পড়ে লাইক দিচ্ছে। কমেন্টস দিয়ে বোঝা যায়, কিন্তু আমরা একটা জেনারেল একটা ট্রেন্ড দেখি প্রায় লাইকের মধ্যে সীমাবদ্ধ, মানে কমেন্টটা খুব কমই আছে, শুধু লাইক দিয়ে চলে যায় আর কি। তো এই লাইকটা যে কি সে পাঠকরা কি পড়েছে নাকি পড়ে নাই এটা বোঝার কোনো উপায় নাই আর কি। কিন্তু তাদের চোখে যে পড়েছে এটা একটা পজিটিভ দিক। মানে রাইটাররা যে লিখে পোস্ট দিচ্ছেন, পোস্টটা যে দেখেছে, পাঠকরা দেখেছে যে এরকম একটা চর্চা, এরকম একটা কাজ যে হচ্ছে, কাজগুলো যে মানে পাঠকদের কাছে পৌঁছাচ্ছে, এইটুক বোঝা যায়। আর মান নিয়ন্ত্রণের কিছু বিষয় আছে, যেহেতু সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াগুলো অলমোস্ট ফ্রি। এখানে যে মানে পাবলিকেশন আগে যে রিভিউ, পিয়ার রিভিউ বা এক্সপার্ট রিভিউর যে বিষয়গুলো থাকে এখানে সেটা নাই। এখানে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট, রাইটাররা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে তারা মনের মতো লিখতে পারছেন এবং ইনস্ট্যান্ট পোস্টও দিতে পারছেন। এখানে কতটুকু মানে মান নিয়ন্ত্রণ হচ্ছে, এই নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলো এখানে নাই। যাই হোক, না হলেও একটা চর্চা তো হচ্ছে, একটা চর্চা যে হচ্ছে এটাই হচ্ছে অনুপ্রেরণার বিষয়, ভালো লাগার বিষয়। তবে এখানে একটা অসুবিধাও রয়েছে। অসুবিধা হচ্ছে যে কপিরাইট এবং প্লাজারিজম। আমরা বিভিন্ন সময় বিতর্ক দেখি যে লেখা চুরি হয়ে যাচ্ছে কিনা। ওকে, একজনের লেখা খুব সহজে কেউ চাইলে কপি করে সে নিয়ে নিতে পারে, অন্য কোথাও ছাপিয়ে দিতে পারে। এই সুযোগগুলো রয়েছে, প্লাজারিজমের বিষয়গুলো রয়েছে। তো এই সমস্যাগুলো আছে। তবে শেষ কথা হচ্ছে আমি বলবো যে ডিজিটাল মিডিয়ায় যে প্রকাশনা, যে চর্চা, এটার স্যাটিসফ্যাকশন কিন্তু কখনোই প্রিন্টেড একটা বইয়ের সমান, প্রিন্টেড একটা ম্যাটেরিয়ালের সমান হয় না। ওকে, একটা বই প্রিন্ট হয়ে যখন হাতে চলে আসে, রাইটারের হাতে যখন চলে আসে, যে আনন্দ, যে সাফল্য, যে অনুভূতিগুলো একজন রাইটার পেতে পারে, ওকে, সে অনুভূতি ডিজিটাল মিডিয়া প্রকাশ করার মাধ্যমে সম্পূর্ণটা পাওয়া যায় না। এটাকে আমরা এলিগরিক্যালি বলতে পারি বা উপমা দিয়ে বলতে পারি, ডিজিটাল মিডিয়ায় যে লেখা,
এই লেখাটাকে আমরা অনেকটা বলতে পারি যে গর্ভ ধারণ। ওকে, একজন মা যেমন গর্ভে শিশু ধারণ করে, শিশু ধারণ করলে যেটুকু আনন্দ হতে পারে ডিজিটাল মিডিয়ায় লেখা প্রকাশ করার মাধ্যমে সেইটুকু আনন্দ হয়তো পাওয়া যায়, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়ে যখন মায়ের কোলে চলে আসে, বাবার কোলে যখন চলে আসে, মায়ের কোলে যখন চলে আসে, যে আনন্দ, যে সাফল্য যে একজন মা বা বাবা পেয়ে থাকে, ওকে, সেটা সন্তান ধারণের চেয়ে বহু গুণে মানে গুণান্বিত আমি বলবো। তো অনুরূপভাবে একটা লেখা যখন বই আকারে প্রিন্টেড হয়ে রাইটারের হাতে চলে আসে, যে আনন্দ এবং যে সাফল্য, যে স্যাটিসফ্যাকশনটা চলে আসে, সেটা হয়তো শুধুমাত্র ডিজিটাল ফোরামে প্রকাশনার মাধ্যমে সেটা হয়তো পাওয়া যায় না। এই অসম্পূর্ণতা এটা কিন্তু মানে থেকে যায় এবং থেকে যাবে। আচ্ছা, তো আচ্ছা, না শেষের দিকে না, আচ্ছা আমরা কিছু কিছু বলেন, বলে শেষ করেন। আমি বিস্তারিত যাব না। আমি মনে করি যে যে অনলাইন মিডিয়া এটা কিন্তু জাস্ট একটা বিকল্প, এটা কিন্তু পূর্ণাঙ্গ সলিউশন না, এটা জাস্ট চর্চার জন্য। কিন্তু আলটিমেটলি মানে প্রিন্টিং এর সুযোগটাও মানে আদিবাসী রাইটারদের হাতে আসতে হবে, এই সুযোগটাও তাদের দিতে হবে। এবং একটা প্রিন্টেড বই হাতে নিয়ে পড়ার মাধ্যমে যে পাঠকরাও যে আনন্দ পেতে পারে, সে আনন্দটা পাঠকদেরকেও দেওয়ার সুযোগ করতে হবে। এবং এটার জন্য আদিবাসীরা যে সমস্যার কথা বলে আসছে এবং যে চ্যালেঞ্জের কথাগুলো বলে আসছে, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য তাদেরকে সাহায্য করা এটা সরকারের দায়িত্ব। তো আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই যেন এই সহযোগিতাটা করা হয়। আদিবাসীরা দেশের মানুষ, দেশেরই নাগরিক, তাদের ভাষাগুলো রাষ্ট্রের সম্পদ, তাদের যে জ্ঞান সেটাও রাষ্ট্রের সম্পদ। তাহলে এই রাষ্ট্রের সম্পদটাকে রক্ষা করার এবং এটাকে আরো বিকশিত করার যে দায়িত্ব, এটা আলটিমেটলি সরকারের উপরেই বর্তায়। কাজে সরকার যেন লেখকদেরকে নানানভাবে সহযোগিতা, পেট্রোনাইজার, পৃষ্ঠপোষকতা দেয়, সেই আবেদনটা আমি করতে চাই। তো আপাতত আমার বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন, বিশেষ করে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে ডিজিটাল মিডিয়া ভিত্তিক আমাদের আদিবাসীদের বিভিন্ন যে ডিজিটাল মিডিয়ায় সাহিত্য চর্চা, এগুলো নিয়ে আপনি মোটামুটি অনেক তথ্য তুলে এনেছেন। এটা আমাদের সবার জন্য খুবই কাজে লাগবে, আমাদের প্রজন্মের জন্য। এবং এখন অতৃপ্তি রয়ে গেছে, আপনার কাছে আরো ফিরতে হবে, আরো শুনবো আপনার কথা। আমরা আপাতত এখন একটু আমাদের দ্বিতীয় জনের কাছে যেতে চাই। আমাদের সাথে রয়েছেন, আমি আগেও বলেছি কিছুটা, যে আমাদের শেরপুর জেলার একজন হাজং আদিবাসী পরিবারের একজন ব্যক্তি, সোহেল চন্দ্র হাজং। তিনি একজন মানবাধিকার কর্মী, আদিবাসী অধিকার কর্মী। প্রায় 15 বছরের অধিক সময় ধরে তিনি কাজ করছেন আদিবাসীদের অধিকার নিয়ে, এবং অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি তিনি আদিবাসী সাহিত্য নিয়ে কাজ করছেন, বিভিন্ন বিষয়ে লেখালেখি করছেন, সম্পাদনা করছেন। অনেক গুরুত্বপূর্ণ তার সম্পাদনার মধ্যে আমরা দেখতে পাই যে জাতীয় আদিবাসী কবিতা উৎসব 2013 সালে যেটা হয়েছিল, সেটা মুখপত্র তিনি সম্পাদনায় সমন্বয় করেছিলেন। আদিবাসী ফোরামের সংহতি সম্পাদনায় সম্পৃক্ত ছিলেন, এবং তার নিজেরও লেখা কিছু বই রয়েছে আদিবাসীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে। তো আমরা মূলত সোহেলদা আপনার কাছে আমরা শুনতে চাই যে আমাদের বাংলাদেশের বাইরেও, যেহেতু আপনি এশিয়া ভিত্তিক একটি সংগঠনে কাজ করছেন, এশিয়ান ইন্ডিজিনাস পিপলস প্যাক্টে, এই সংগঠনে আপনি কাজ করার পরিপ্রেক্ষিতে যেহেতু আপনার এশিয়ার বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর সাথে আপনার যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে, তো ওই প্রেক্ষাপট থেকে আপনি যদি একটু বলেন যে আদিবাসীদের যে ভাষা, সংস্কৃতি, সাহিত্য চর্চাগুলো এই যে বৃহত্তর পরিসরে বলতে এশিয়া কেন্দ্রিক যে পরিসরে কিভাবে হচ্ছে, এবং এখানে যে ডিজিটাল মিডিয়াকে তারা কিভাবে ব্যবহার করছে, সেখানে আমাদের যে চ্যালেঞ্জ কি কি রয়েছে, কি কি আপনি দেখতে পাচ্ছেন, বা সেখানে আমাদের কোন কোন বিষয়কে আমরা পজিটিভলি ব্যবহার করে আমাদের ভাষা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এরকম বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু 10 মিনিটের মধ্যে যদি আমাদেরকে কিছু বলেন, তারপরে আমরা হয়তো দর্শকদের কাছে ফিরে যাবো। এরপরে আপনাদের কাছে আবারও আমি আরো কিছুক্ষণের জন্য আবারও ফিরে আসবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি মথুরাদা আপনাকে।
আমাকে সুযোগ দানের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের, যে চমৎকার একটি শিরোনামে আজকের এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। তো সেটি হচ্ছে যে বর্তমানে যে ডিজিটাল মিডিয়ার যুগে বাংলাদেশের আদিবাসী সাহিত্য। তো আর আমরা ইতিপূর্বে দেখলাম যে কিছুক্ষণ আগে আমাদের বরেন দা তিনি খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন যে আসলে এই ডিজিটাল মিডিয়ার যুগ, তার মানে এই অনলাইন যুগে আসলে বাংলাদেশের আদিবাসীদের সাহিত্যটি কেমন বিকশিত হচ্ছে। আমরা চমৎকার ভাবে বিষয়গুলো শুনলাম বরেন্দার কাছ থেকে, তিনি যথার্থভাবে এটি উপস্থাপন করেছেন। তো সেইখানে আমার কোনো দ্বিমত নেই। তো আপনি যে বিষয়টি বললেন যে আসলে এশিয়ার প্রেক্ষাপটে, আমি যেহেতু এশিয়া ইন্ডিজিনাস পিপলস প্যাক্টে আছি, তো সেই প্রেক্ষিতে আসলে আমরা এই আদিবাসীদের যে সাহিত্য, সেই সাহিত্যের বিকাশের চিত্রটি যদি আমরা দেখতে পাই, আসলে বাংলাদেশের চিত্রটি আমরা এখন যেরকম দেখলাম, বরেন্দা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা যদি বিশ্বের দিকে তাকাই বা এশিয়ার দিকেও তাকাই, আসলে চিত্রটা আমি বলবো সেই রকমই একটু। কারণ বাংলাদেশে আপনি দেখেন যে চাকমা জাতিটি একটু অগ্রসর, সেই জাতির দেখবেন যে বর্ণমালা রয়েছে, তাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, এবং ভার্চুয়াল মাধ্যমেও হচ্ছে তাদের অ্যাক্সেসটা বেশি। তো সেইভাবে এশিয়ার মধ্যে বা বিশ্বের মধ্যে আপনি দেখবেন যে যেই দেশে আদিবাসীদের সংখ্যার দিক দিয়ে বেশি, যাদের ভাষা এবং বর্ণমালা এবং হচ্ছে এই ভাষার স্বীকৃতি আছে, সেই জাতির আসলে এই ডিজিটাল মিডিয়ার যুগেও তাদের প্রাধান্য কিছু পাওয়া যায় আমি বলবো। যেমন সারা বিশ্বের যে প্রায় 47 কোটির মতো আদিবাসী রয়েছে, তার মধ্যে 2/3 আদিবাসী কিন্তু আসলে আমাদের এশিয়া মহাদেশে বাস করে। যেমন ইন্ডিয়ায় দেখবেন, ইন্দোনেশিয়ায় প্রচুর আদিবাসী বাস করে। ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াতে আদিবাসীদের মাতৃভাষা 100-র উপরে, এরকম। তার মানে সারা বিশ্বে প্রায় 7,000 মাতৃভাষা রয়েছে, আমরা যেটা ইউনেস্কোর গবেষণার মাধ্যমে পাই। এই 7,000-এর মধ্যে 5,000 আদিবাসী সংস্কৃতি কিন্তু আসলে 5,000 সংস্কৃতি কিন্তু আদিবাসীদের, এবং 7,000 ভাষার মধ্যে, মাতৃভাষার মধ্যে যে বিলীয়মান খুবই সংকটাপন্ন ভাবে রয়েছে 40% ভাষা, সেটি কিন্তু অধিকাংশই আদিবাসীদের। তার মানে আদিবাসীদের ভাষা অবস্থা এবং বিকাশের অবস্থা কিন্তু আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে দেখি, আসলে সেই দৌড়ের মধ্যেও কিন্তু আমরা আদিবাসীদের এই যে সাহিত্যের বিকাশ, সেটিও কিন্তু আসলে অনেক পিছিয়ে আছে। তো আপনি যেহেতু বলছেন যে এশিয়াতে আসলে অন্যান্য জাতির আদিবাসীরা এই তাদের ভাষা এবং অনলাইন প্ল্যাটফর্মটি কতটুকু তারা সাকসেসফুলি ব্যবহার করতে পারছে, সেটি যদি আমরা দেখি, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, অনেক দেশেই এই আদিবাসীরা তাদের মাতৃভাষা নিয়ে অনেক অনলাইন প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। তারা বিভিন্ন ওয়েবসাইট, তাদের নিজস্ব নিউজ পোর্টাল এবং হচ্ছে ইউটিউব চ্যানেল বলেন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তুলে ধরবার চেষ্টা করছেন। এবং আমি যেখানে কাজ করি AAPP, তারাও হচ্ছে আদিবাসীদের বিভিন্ন গল্প ধরে রাখার জন্য কাজ করছে। তারপর হচ্ছে তার প্রতি বছর আমাদের একটি উইমেন প্রোগ্রাম রয়েছে, তারা হার স্টোরি নামে আদিবাসী নারীদের যে সমাজে ভূমিকা গুলো আছে, সেগুলো কিন্তু আমরা কালেক্ট করার চেষ্টা করি, এবং প্রতি বছর আমরা বিভিন্ন দেশের আদিবাসীদের নারীদের ভূমিকাগুলো সেই হার স্টোরি বইয়ে আমরা সেটি তুলে ধরবার চেষ্টা করি। তারপরে হিরোস নামে একটা বই আছে, যে কারা হিরো আসলে আদিবাসীদের মধ্যে। এখানে হচ্ছে যাদের অবদান আমাদের সমাজের জন্য, সমাজের কল্যাণে অনেক বেশি, তাদেরকে স্মরণ করবার জন্য আসলে তাদের জীবনের গল্প, তাদের সংগ্রাম, এগুলো ধরে রাখার জন্য একটি বই বের হয়, যে হিরো। সেই বই আসলে আমরা দেখতে পাই যে এই এশিয়া মহাদেশের কোন কোন আদিবাসীরা সমাজের জন্য অবদান রেখে চলেছেন, সেগুলো তুলে ধরবার চেষ্টা করি। এছাড়াও তাদের আদিবাসীদের প্রথাগত ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের সাহিত্য, তাদের যে আচার অনুষ্ঠান, সেগুলো ধরে রাখার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে। এছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন আদিবাসী সংগঠনগুলো অথবা ব্যক্তিগতভাবে হলেও আদিবাসীদের এই যে সাহিত্য সংস্কৃতি, এগুলো এখন এই অনলাইন ডিজিটাল মিডিয়াতেও তুলে
ধরে আসছে এবং তুলে ধরবার চেষ্টা করছে। কিন্তু এটি হচ্ছে একটি ভালো দিক, পজিটিভ, যেটা হচ্ছে ইতিবাচক ভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আসলে আমি যদি আরেকটু বাস্তবতার কথাগুলো তুলে ধরবার চেষ্টা করি, তাহলে বিষয়টি আপনারা দেখেন যে ডিজিটাল মিডিয়ার যুগ, আরেকটু হচ্ছে বাংলাদেশের আদিবাসী সাহিত্য। এখানে যে দুটি কথা পাওয়া যায় সেটি হচ্ছে ডিজিটাল মিডিয়ার যুগ। এই কথাটি যখন, প্রসঙ্গটি যখন চলে আসে, তখন আমরা ধরেই নেই যে এটি অ্যাডভান্স পর্যায়ের কোনো কিছু। তার মানে যেখানে আমরা এখন 4G 5Gর কথা বলছি, তার মানে ডিজিটাল ভাবে, ডিজিটালি আমরা এগিয়ে যাচ্ছি। তার মানে এটি একটা অ্যাডভান্স, ইতিবাচক একটি দিক। আবার আপনি যদি বাংলাদেশের আদিবাসী সাহিত্য বা আদিবাসীদের সাহিত্যের কথা বলেন, সেটি কিন্তু সেই দৌড়ের মধ্যে আসলে সামাল দিয়ে উঠতে পারে না আমরা বলবো। কারণ বাংলাদেশে আদিবাসীরা তো পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী। তারা যখন, আমরা বলছি যখন যে ডিজিটাল মিডিয়ার যুগ, তার মানে অ্যাডভান্স পর্যায়ে এমন কিছু, সেখানে সেই দৌড়ে আদিবাসীরা আসলে কতটুকু টিকতে পারছে বা তাল দিয়ে চলতে পারছে কিনা, সেই প্রেক্ষাপটে যদি আমি বলি, তাহলে কিন্তু বলবো যে অবশ্যই আদিবাসীদের এখনো সেই ইতিবাচক পর্যায়ে তারা পৌঁছাতে পারেনি। চেষ্টা করছে কিন্তু পৌঁছাতে পারেনি। এই বিষয়টি আসলে আমাদের বুঝতে হবে। কিন্তু এটি পৌঁছানোর একটি মাত্র মাধ্যম, যদি আমরা আদিবাসী সাহিত্যের কথা বলি, যদি আদিবাসী সাহিত্যের লিখিত বিবরণ, সংস্কৃতির লিখিত বিবরণীর কথা বলি, যেটাকে সাহিত্য বলা হয়, তাহলে কিন্তু আদিবাসীরা খুব বেশি যে এগিয়ে গেছে সেটি কিন্তু না। যেটা ডকুমেন্টেশনের কথা যদি আমরা বলি, বা আদিবাসী সাহিত্যের বিকাশের কথা যদি আমরা বলি, কারণ আমরা বৈশ্বিকভাবে এগিয়ে যাচ্ছি এবং আমাদের গণমাধ্যম আরো সহজলভ্য হচ্ছে, যেটি বরেন্দা বলেছেন। এখন প্রত্যেকেই আমরা প্রত্যেকটা আইডির সম্পাদক বলা যায়, এবং আমরা আমাদের খুশি মতো আমাদের কথাগুলো মনের মাধুরী মিশিয়ে আমাদের গল্পগুলো আমরা উপস্থাপন করতে পারি গণমাধ্যমে। এটি একটি মানে অবাধ স্বাধীনতা বলা চলে, কিন্তু কতটুকু সেটি মানের, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে, বা কতটুকু আমরা আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করতে পারছি সেটি নিয়েও অনেক বিতর্ক রয়েছে। কিন্তু এই সুযোগটি এখন তৈরি হয়েছে। কিন্তু আমি যদি বলি, আসলে এই সুযোগটি কি সবার জন্য সমানভাবে তৈরি হয়েছে? বিশেষ করে এই যে কোভিড-19 সময়, এই করোনার সময় আমাদের দেখিয়ে দিয়েছে যে রাষ্ট্র যখন দেশব্যাপী লকডাউন ঘোষণা করে দিল, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, তখন আমরা দেখেছি যে রাষ্ট্র কিন্তু চালু করেছিলেন যে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বা অনলাইন শিক্ষা কার্যক্রম কিন্তু শুরু করেছিলেন। সেইখানে আপনারা এই দৌড়ের মধ্যে দেখবেন কারা পিছিয়ে আছে। এখানে কিন্তু আদিবাসীরাই পিছিয়ে রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তারা প্রান্তিক পর্যায়ে বসবাস করে, তারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না ঠিক মতনে, এই যে বা ডিশ নেই, এই ভেবে এই যে বিভিন্ন যে চ্যালেঞ্জ গুলো রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু আদিবাসীরা সেই দৌড়ে কিন্তু এগিয়ে যেতে পারছে না। এটি একটি খারাপ দিক। আমরা বলছি যে আমাদের অবাধ স্বাধীনতা আছে, আমরা ইচ্ছে করলে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি, কিন্তু আসলে অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা দেখি যে আদিবাসীরা ইচ্ছে করলেও আসলে সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারে না বা সেটি ব্যবহার করতে পারে না। এটি আমরা বলছি যে এই ডিজিটাল মিডিয়ার যুগে বা অনলাইন বা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে। আপনি যথার্থভাবে বরেন্দা তুলে ধরেছেন যে কোন কোন মাধ্যমগুলো আমরা ইউজ করতে পারি, এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা বিরাট বড় প্ল্যাটফর্মের কথা আপনি বলেছেন, এবং হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মেটেরিয়াল বা আমাদের যে ইলেকট্রনিক কপি গুলো শেয়ার করতে পারি, সেটি কোনো সাহিত্যের লিপি হোক, আমাদের কোনো গল্প হোক সেটি, অথবা অডিও আমরা প্রকাশ করতে পারি, পডকাস্ট বা ভিডিও বা ওয়েবিনারের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি, বিভিন্ন শেয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের এই বিষয়গুলোকে আমরা অনেক জনের কাছে পৌঁছে দিতে পারি। সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। কিন্তু আসলে আপনি যদি দেখেন যে আসলে আমরা এই যে আদিবাসীদের যে ভাষা, আদিবাসীদের যে সাহিত্য, সেটি কিন্তু আসলে আদিবাসীরা নিজেদের মধ্য থেকে, তারা নিজেদের মধ্যে এগুলো চর্চা করে আসছে অনেক দিন ধরে। কিন্তু এই যে চর্চা করে আসছে এই ভাষা, এই সাহিত্যগুলো, তাদের জীবনের গল্পগুলো যখন অনলাইন প্ল্যাটফর্মটি চলে আসলো বা ডিজিটাল মিডিয়ার যুগটি চলে আসলো, তখন আসলে আমরা যদি একটু ভেবে নেই যে আমরা আসলে আমাদের উপস্থাপনের, আমাদের সাহিত্যের উপস্থাপনের দিকটি দ্বারটি আরো বেশি করে খুলে গেছে, নাকি বৈশ্বিক প্রেক্ষাপটে বা বিশ্বায়নের প্রভাবে আসলে আমাদের সাহিত্য চর্চার জায়গাটি আরো সংকুচিত হয়ে আসছে। এটিও কিন্তু একটি বিষয়। কারণ আমরা যখন দেখছি যে অনলাইনে
ইজিলি আসলে ন্যাশনাল কোনো নিউজ বা ইন্টারন্যাশনাল কোনো নিউজ গুলো যখন জায়গা করে নেয়, তখন কিন্তু আমরা সেটিও আসলে আমরা অ্যাক্সেস করি, আমরা সেটি নিয়েও শেয়ার করি, আমরা সেটিও আসলে সেটি নিয়ে অনেক কথা হয়, কলরব হয়। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে একটি আদিবাসী জাতিগোষ্ঠী, তার সংখ্যা যদি হয় মাত্র 2000 বা 1000 বা 500 জন, এরকম ছোট ছোট জাতিগোষ্ঠী রয়েছে, তাদের কি আমরা কখনো খুঁজে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন প্ল্যাটফর্মে? সেটি কিন্তু প্রশ্ন। তার মানে যে প্রান্তিক জাতিগোষ্ঠীগুলো রয়েছে, যে প্রান্তিক জাতিগোষ্ঠীর ভাষাগুলো রয়েছে এবং সাহিত্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলেই প্রান্তিকতার আরো বেশি শিকার হচ্ছে এবং দিন দিন হারিয়ে যাচ্ছে। এই উপলব্ধি কিন্তু আসলে আমাদের করতে হবে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রথমে আমাদের বলি যে আমরা নিজেরা আসলে কতটুকু আমাদের আহ সাহিত্য চর্চা করছি, আমাদের ভাষাটা কি, মাতৃভাষাটাকে ব্যবহার করছি, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে রাষ্ট্র থেকে আমরা কতটুকু পৃষ্ঠপোষকতা পাচ্ছি। আমরা যদি দেখি যে এখন এই ডিজিটাল বা বিশ্বায়নের যুগে আমরা জানি যে যেমন বাংলাটা যত ভালো শিখতে হবে, তারপর হচ্ছে বিশ্বে টিকিয়ে থাকার জন্য আমাদের ইংরেজির প্রতি ধাবমান হতে হবে। সেই জায়গা আসলে আমার ছোট্ট যে মাতৃভাষাটি রয়েছে, সেটি কিন্তু আমি যখন ঘর থেকে বের হই, আমার পরিবারে যদি চর্চা করে এই ভাষাটি, যখন ঘর থেকে বেরোলে আসলে এই ভাষার আমরা অস্তিত্ব দেখতে পাই না বা অ্যাক্সেসটি আর সেখানে নেই। এটি হচ্ছে আসলে বাস্তবতা। এটি যখন থাকবে না, তখন মনে হতে হবে যে আসলে আমার মাতৃভাষাটি আস্তে আস্তে আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে বা আমার মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ডিজিটাল মিডিয়ার যুগে আসলে বাংলাদেশের আদিবাসীদের মাতৃভাষা বা আদিবাসীদের সাহিত্যের যে জায়গাটি আসলে আরো ছোট হয়ে আসছে কিনা, সেটি একটি প্রশ্নের বিষয়। যদিও আমাদের এরকম আসলে উদ্যোগের অনেক প্রয়োজন রয়েছে, যেমন আজকের যে উদ্যোগটি মাসব্যাপী নেওয়া হয়েছে, যে অন্ততপক্ষে আমরা আমাদের মাতৃভাষা এবং আদিবাসীদের সাহিত্যের যে মর্ম, সাহিত্যের যে প্রয়োজনীয়তা, সেটি অনুধাবন করতে পারছি, এবং সেই অনুধাবন করতে পারছি বলে আসলে যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা হয়তো তাদের মাতৃভাষার প্রতি আরো তাদের আগ্রহ বাড়বে, তাদের আরো ইচ্ছে জাগবে। কারণ হচ্ছে একটি জাতির মাতৃভাষা এবং সংস্কৃতি এবং সাহিত্যের উপরে আসলে সেই ভাষার গঠন আকৃতি, সেই ভাষাটি কেমন হবে, কতটুকু বেঁচে থাকবে, সেই বিষয়গুলো কিন্তু নির্ভর করে। এই জন্য আসলে সেই ভাষার গুরুত্ব সেই মানুষদের যেমন দিতে হবে, এবং যে রাষ্ট্র যেটি রয়েছে সেই রাষ্ট্রকেও কিন্তু সেই তার মূল্যায়ন করতে হবে এবং শ্রদ্ধা জানাতে হবে। কিন্তু আসলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে আসলে যুগ যুগ ধরে ঐতিহাসিক ভাবে আদিবাসীরা বিভিন্ন ভাবে তারা নির্যাতনের শিকার হয়ে আছে। তারা দেখেন তারা কখনো ভাবেইনি যে যে প্রকৃতিকে আঁকড়ে তারা বসবাস করবে, ভূমিকে তারা যেখানে মা হিসেবে জানে, সেই ভূমির যে একটি দলিল থাকতে হয়, আদিবাসীরা এটি কখনো চিন্তাও করেনি। আর চিন্তা করেনি বলে তারা সেই দলিল কিন্তু সংগ্রহ করেনি। আর করেনি বলে আজকে আপনি সারা বাংলাদেশে দেখেন, মধুপুরে দেখেন, সিলেটে দেখেন, শেরপুরে দেখেন, তাদের জায়গাগুলো দখল করার জন্য একটি প্রক্রিয়া চলছে। কারণ হচ্ছে তাদের সেই যে জমিতে যারা শত শত বছর ধরে বসবাস করে আসছে, সেই জমির কাগজ তাদেরকে নেই, কিন্তু সেই জমিটা তো তাদের। বাংলাদেশে যখন আইন হয় জমি নিয়ে বা ভূমি আইন নিয়ে, তো তার আগে থেকে তো তারা সেখানে বসবাস করে আসছে, কিন্তু এখন সেই আইনের মার পেছে সেই আদিবাসীরা সেই ভূমি থেকে উচ্ছেদের শিকার হচ্ছে, শুধু দলিল নেই বলে। কিন্তু আদিবাসীদের সংস্কৃতি কখনো বলেনি যে জমিতে আমি বসবাস করব, সেই জমির একটি ডকুমেন্ট থাকতে হবে। আদিবাসীরা বিশ্বাস করেছে এই জমিতে আমি জন্মগ্রহণ করেছি, ভূমিতে, এখানে আমার পিতামহ প্রপিতামহ তারাও বসবাস করেছে, এটি প্রজন্মান্তরে হস্তান্তর হয়ে আসছে, এবং আমিও একসময় আমার পরবর্তী প্রজন্মকে এটি হস্তান্তর করে চলে যাব। এতে কোন দলিলের প্রয়োজন নেই। আদিবাসীরা আসলে সেটি বিশ্বাস করে এবং সেটি হচ্ছে আদিবাসীর প্রথা। কিন্তু আমরা আসলে এই প্রথাটুকু আসলে আমরা যখন আধুনিক রাষ্ট্রের কথা বলি, আমরা যখন ডিজিটাল মিডিয়ার কথা বলি, তখন কিন্তু আসলে এই যে বিশ্বাস, এই যে আস্থা, এই যে প্রথার প্রক্রিয়া, সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে। তাহলে আসলে এগুলো আকৃত আসলে আদিবাসীদের সাহিত্য, আদিবাসীদের জীবন, আদিবাসী সংস্কৃতি। তাহলে সেই সংস্কৃতিগুলোকে আমরা কিভাবে বিকশিত করব যদি আদিবাসীরা আসলে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে? সেই প্রশ্নটি কিন্তু এসে যায়। কিছুদিন আগে আপনি দেখেন যে সমকালে একটা নিউজ বেরিয়ে এসেছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে রাখাইনরা, পটুয়াখালীর রাখাইনরা, তারা তাদের ধর্মীয় পুস্তক পাঠ করার সুযোগ পাচ্ছেন না।
পড়ার সুযোগ পাচ্ছেন না। তাহলে দেখেন একটি রাষ্ট্রে যখন মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে তাদের নিজস্ব ধর্ম পুস্তক পাঠ করার কিন্তু অধিকার রয়েছে, কিন্তু সেই পটুয়াখালীতে ওই ধর্মীয় শিক্ষক না থাকার জন্য সেই শিশুরা কিন্তু আসলে ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম নিয়ে তারা পড়ে পরীক্ষা দিয়ে পাশ করছে। তাহলে এই হচ্ছে আদিবাসীরা যারা প্রান্তিক, তারা যে আরো কত প্রান্তিকতর অবস্থায় থাকে এবং বিকল্প কত কিছু তাদের গ্রহণ করতে হয়, এবং রাষ্ট্র বা বড় বড় যারা উপরে লেভেল আছে তারা আসলে এই মর্মটুকু বুঝতে পারে না। তো সেটি হচ্ছে আমার প্রশ্ন, যে আদিবাসীরা এই ডিজিটাল যুগে যেন আরো বেশি হারিয়ে না যায়, যারা ছোট ছোট কমিউনিটি তারা যেন আরো বেশি প্রান্তিকতার শিকার না হয়। তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেইভাবে হচ্ছে আসলে আমরা কি করতে পারি সেটি একযোগে আমাদের চিন্তা করতে হবে এবং উদ্যোগ নিতে হবে। আমি এখানেই থামছি, পরবর্তীতে হয়তো সুযোগ পেলে আবার কথা বলবো। ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো আপনার কাছে। আমাদের আরো একজন আমাদের সাথে জয়েন করেছেন। আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের বাংলাদেশে যে কজন মানুষ বিশেষ করে আদিবাসী সাহিত্যিক বা লেখক বাংলাদেশের আদিবাসীদের সাহিত্য এবং প্রকাশনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরবার জন্য যারা কাজ করছেন, তাদের মধ্যে আমাদের মিঠুন রাকসাম অন্যতম। তাকে আমরা পেয়েছি আমাদের সাথে। আমি উনি যেহেতু এইমাত্র জয়েন করেছেন, আমি আপাতত মিঠুনটাকে এখন দিচ্ছি না। আমাদের সাথে এখন রয়েছেন, উনি একটু পরে বলবেন। আমি অনুরোধ জানতে চাই, আমাদের এই যে মাসব্যাপী যে আদিবাসী সাহিত্য নিয়ে যে আয়োজন, এই আয়োজনের প্রধান উদ্যোক্তাই বলবো যে আমাদের প্রমোদ দা। তিনি আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের আদিবাসীদের সাহিত্য নিয়ে কাজ করছেন, এবং বিশেষ করে তিনি বিভিন্ন দেশি বিদেশি এনজিও এবং বিভিন্ন উন্নয়ন সংগঠনে কাজ করার পাশাপাশি মূলত আদিবাসীদের সাহিত্য নিয়ে কাজ করছেন। অনেক স্কুল জীবন থেকেই তিনি মূলত লেখালেখি করছেন, গল্প, কবিতা, প্রবন্ধ। তিনি এবং অনুবাদও করেন। অনেক কবি, লেখক এবং অনুবাদক হিসেবে তাকে আমরা সাধারণভাবে চিনি। 2003 সাল থেকে তিনি দেশের বাইরে রয়েছেন, কানাডাতে রয়েছেন। এখন আসলে তিনি বিশেষ করে সম্পাদনা কর্ম তার অনেক বেশি, এবং পাশাপাশি কবিতা রয়েছে তার। এবং বাংলাদেশের যে মণিপুরীদের যে কবিতা, নির্বাচিত মণিপুরী কবিতা তিনি সংগ্রহ করে সম্পাদনা করেছেন। এরকম অনেক সম্পাদনা তার রয়েছে। পাশাপাশি যে বিজ্ঞান চেতনা, ইপুম, মিটকট, থুকপা, এরকম অনেক যে পাবলিকেশন তিনি তার বিশেষ করে কথা নামের একটা সম্পাদনা, এই যে লিটল ম্যাগাজিন, এই লিটল ম্যাগাজিন দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেখানে তিনি এইসব বিষয়গুলো প্রকাশ করে আসছেন দীর্ঘদিন ধরে। তো বিশেষ করে কয়েকদিন ধরেই আমরা যার কল্যাণে আমাদের এই যে মাসব্যাপী যে ডিজিটাল মিডিয়া ব্যবহার করে আমাদের ভাষা, সংস্কৃতি, সাহিত্যকে নিয়ে আলোচনা করছি, তিনি এর মূল উদ্যোক্তা। আমরা প্রকৃত অর্থে বাংলাদেশের আদিবাসী সাহিত্য অনুদ্ঘাটিত এক গোপন ঐশ্বর্য অনুসন্ধানের জন্য কাজ চালিয়ে যাচ্ছি এই উদ্যোগের মধ্য দিয়ে। তো আজকে এই উদ্যোগের মূল উদ্যোগসূত্রিতা যার হাত ধরে হয়েছে, আমি অনুরোধ জানাতে চাই আমাদের হামুম প্রমোদ দাদাকে। আর যে বিশেষ করে তিনি যেহেতু দেশের বাইরে রয়েছেন, আমাদের দেশে যে ডিজিটাল সুযোগ সুবিধার থেকে তিনি অনেক বড় বেশি সুযোগ সুবিধার জায়গায় রয়েছেন। তার অবস্থান থেকে তিনি আদিবাসীদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি গুলোকে যে ডিজিটাল মিডিয়াতে ব্যবহার করে কিভাবে এটাকে আরো উন্নয়ন করা যায়, আরো সামনের দিকে অগ্রগতিতে নিয়ে যাওয়া যায়, এসব বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন, এবং বিশেষ করে যে টেকনিক্যাল কিছু যে বিষয় রয়েছে সেগুলো নিয়ে তিনি আলোকপাত করবেন। আমি অনুরোধ জানতে চাই আমাদের হামুম প্রমোদ দাদাকে। দাদা, আপনার আনমিউট করতে হবে, মিউট করা আছে। থ্যাংক ইউ, সরি। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় মধুয়া বিকাশ ত্রিপুরা দাদাকে, এবং আজকের যে আলোচক বৃন্দ সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম। সোহেল হাজং আছেন আমাদের সাথে, বরেন্দ্রলাল ত্রিপুরা আছেন, তারপরে মিথুন রাকসাম। তো সবার প্রতি আবারও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আপনাদের এই, যদিও আমি শুরু করছি বলা যাবে না, এটা আমরা টিম আমরা একটা টিম নিয়েই কাজ করছি।
তো আমি আর কিছু এখানে বলতে চাচ্ছি না। আমি যতক্ষণ ধরে শুনলাম মন্ত্রমুগ্ধভাবে যে বরেন্দ্রলাল একদম ইনস অ্যান্ড আউট আমরা কি করছি, কিভাবে করছি, কি হচ্ছে ওটা নিয়ে উনি ডিটেইলস বলছেন। আবার আমাদের সোহেল আজম মানে বাংলাদেশের বাইরের এবং বাংলাদেশের কনটেক্সটে আমাদের যে সমস্যাগুলা বা আমাদের যে লিমিটেশন গুলা বা আমরা এখান থেকে এখনো যে আমরা এখান থেকে পিছিয়ে আছি, যদিও আমরা সুযোগ আছে অনেক সামনে কিন্তু অবারিত দ্বার, কিন্তু এখান থেকেও যে আমরা সঠিকভাবে কি করতে পারছি না ওইটা নিয়ে উনি বলছেন। তো আমি আর ওইটা পুনঃভাবে আবার বলতে চাচ্ছি না, আবার দ্বিতীয়বার আমি ওটা কি করতে চাচ্ছি না। আমি কয়েকটা নতুন বিষয় নিয়ে বা কিছু যুগ আমি করতে চাচ্ছি। বিশেষ করে আমি যেহেতু বাইরেই আছি, নর্থ আমেরিকা বা মন্ট্রিলে বা কানাডায়। তো এখানে নর্থ আমেরিকান প্রেক্ষাপটে আমার যে অভিজ্ঞতা এই কয়েক বছরে ওইটা একটু বলবো। আর হলো মণিপুরি, যেহেতু আমি মণিপুরি ভাষার সাথে দেশের বাইরে থাকলেও আমি এটা চর্চা করে যাচ্ছি। হয়তো এই ডিজিটাল মিডিয়া না থাকলে আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যেত বই পাওয়া বা লেখালেখি করে আবার দেশে প্রকাশ করা বা মানে মণিপুরে প্রকাশ করা বা সবার সাথে যে এইটার যে একটা করেসপন্ডেন্ট করা। তো ওইগুলার একটু মানে একদম সংক্ষিপ্ত হয়ে বলতে চাই। আশা করি আমি 10 মিনিটের মধ্যে পারবো। আর পরে হলো আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই যে এই যে নতুন যে কনসেপ্টটা সেটা হলো যে সোশ্যাল মিডিয়া বা আমরা নিউ মিডিয়া বলি। তো আমি নিউ মিডিয়া হিসাবে আখ্যায়িত করছি। আমরা জানি যে মিডিয়া বলতে আমরা আগে জানতাম যে শুধুমাত্র যে টিভি, রেডিও অথবা প্রিন্ট মিডিয়া, হ্যাঁ? পত্র-পত্রিকাগুলো। এখন আরেকটা চলে আসছে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া। তো ওইটাকেই আমরা নিউ মিডিয়া বলছি। তো নিউ মিডিয়াতেও কিন্তু আমরা যখন ১ম দিকে ওই যে সোহেল যেটা বললেন যে ১ম দিকে আমরা খুব উৎফুল্ল হয়ে গেছিলাম যে এইগুলা তো সব একদম প্যারালাল মানে সবার জন্য সমান। হ্যাঁ? তো গরিবেরও একই কথা বা আমাদের যারা ধনী আছেন তাদেরও একই প্ল্যাটফর্ম, তাই না? এই যে জুম প্ল্যাটফর্ম বা আমাদের আজকের যে স্ট্রিমইয়ার্ড বা ইউটিউবে সবাই এক, কে রাজা কে প্রজা সেটা না। কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে সেটা না। নিউ মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেটদের বা ক্ষমতাশালীদের প্রচুর প্রাধান্য। তো নিউ মিডিয়াটাকে আমরা কিভাবে ডিকলোনাইজ করা যায়? আমরা বলছি যে ডিকলোনাইজিং দ্য নিউ মিডিয়া। তো ডিকলোনাইজিং দ্য নিউ মিডিয়া করতে গেলে বা ডিকলোনাইজিং দ্য মিডিয়া করতে গেলে আমরা যারা ভোক্তা, এতদিন ধরে যে আমরা ভোক্তা আছি, একজন আদিবাসী বা একজন মণিপুরী বা একজন ত্রিপুরা বা একজন ককবরকভাষী বা একজন চাকমা বা একজন মান্দি বা একজন আদিবাসী বা সাঁওতাল, আমরা যে সবাই এই যে বাংলা ভাষার বা হিন্দি বা ইংরেজি নাটকগুলা দেখতেছি, তারপরে হলো পত্র-পত্রিকা পড়তেছি, তাদের কথাগুলো আমরা শুনতেছি। কিন্তু আমাদের সামনে একটা সুযোগ আসছে যে অন্ততপক্ষে আমরা নিজেরা নিজেদের জন্য কনটেন্ট ডেভেলপ করতে পারি। যেটাকে আমরা বলি যে ডিকলোনাইজিং দ্য নিউ মিডিয়া বা ডিকলোনাইজিং করা। তো সেটাকে আ আমার মনে হয় আরেকটু গভীরে যেতে হবে। আমরা যারা কাজ করছি এখানে, যেমন এই যে প্ল্যাটফর্মটা আমরা শুরু করেছি এতদিন ধরে, আমি যে গত কয়েক মাস ধরে মানে কোভিডের পরে তো এটার আন্দোলনটা অনেক বেশি হয়ে গেছে বাংলাদেশে। আমি অনেক অনুষ্ঠান দেখেছি কিন্তু আদিবাসীদের ভয়েস কিন্তু সেরকম নেই। আমাদের আইপি যে সোহেলরা যেটা করছে আইপি নিউজ বা ওই ধরনের কয়েকটা আছে। ওইটা বাদে বা চাকমাদের মানে হিল ট্র্যাক্স এর কিছু আছে। ওইটা বাদে বা মান্দিদের কিছু গুটি কয়েক ছাড়া তাও একেকটা কোণায়। যে চিটাগাঙে আগে যেভাবে আমরা একটা মিটিং করলে একটা জায়গায় একটা নির্দিষ্ট একটা ভৌগোলিক অবস্থানে থেকে করা হতো ঠিক সেভাবে ওইটাও করা যেত। তো এখন যেটা নিউ যে মিডিয়া ওইটার কল্যাণে আমরা একই জায়গায় বসে আমরা আমেরিকার সাথে কথা বলতে পারছি, ইন্ডিয়ার সাথে মানে একই সাথে একই ভাষার লোকজনদের সাথে করতে পারছি। এটা একটা মাধ্যম। তো ওইটাকে আমরা যথাসম্ভব ব্যবহার করতে হবে। তো ওইটাই আমরা বলতে চাচ্ছি যে ডিকলোনাইজিং মানে এই যে কলোনাইজ আমরা যে অন্যের কথা বা অন্যের কিগুলাই আমরা শুধু শুনবো না বা অন্যের প্রচারিত যে মানে কি বলে মতবাদগুলোকে আমরা কি করবো, আমরা নিজেদের মতবাদ, নিজেদের কথাগুলো বলার সুযোগ করতে হবে বা সুযোগ দিতে হবে। তো এই ক্ষেত্রে সেই একই কথা সোহেল যেটা বলছেন যে আমাদের মধ্যে সীমাবদ্ধতা আছে। যারা গরিব বা যারা প্রান্তে একদম পাহাড়ে জঙ্গলে বা যারা একদম ফিটে আছে সংখ্যায় কম, তাদের কাছে আবার ঠিক একই প্রবলেম থেকে যায়। তো উনাদেরকে যদি আমরা একটু মানে আমরা নিজেরা যদি এগিয়ে গিয়ে যদি উনাদেরকে যদি আমরা একটু সুযোগ দিতে পারি, যেখানে কি নেই আমাদের নেটওয়ার্ক নেই, তাকে আমরা যেখানে নেটওয়ার্ক আছে তাকে নিয়ে আসা যায়, ওইভাবে করা যেতে পারে। আরেকটা হলো যার কাছে মোবাইল নেই তাকে হয়তো আমরা ওই আগে যেভাবে আমরা টিভি না থাকলে আমরা পাড়াপড়শি সবাই মিলে এক বাসায় বসে টিভি দেখা, ঠিক সেভাবে উনাদেরকে আমাদের প্রতিপে নিয়ে আসা। সেটা যেভাবেই হোক। তো ওইটা করতে হবে। আর আরেকটা যেটা বলতে চাচ্ছি যে এই যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার কল্যাণে আমাদের সাহিত্যে, আমাদের ভাষায় কি ধরনের প্রভাব পড়ে? ওইটা নিয়ে কিন্তু পৃথিবীতে অনেক স্টাডি হচ্ছে। হ্যাঁ? যে আপনার আ আ সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যে endangered ল্যাঙ্গুয়েজ
কিভাবে পুনর্জাগরণ করা যায়। মিঠুন হয়তো বলবেন আরো পরে, বা ওনার তো অনেক কাজ, কিন্তু আমি সোহেলের কিছু কথা বলতে চাচ্ছি এখানে। এই যে ইনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, আমরা জানি যে প্রায় মৃতপ্রায় ভাষা বা বিপন্ন ভাষা বলি, ওইটাকে রক্ষা করার জন্য ডিজিটাল মিডিয়া কিন্তু অনেকভাবে সহযোগী হিসাবে বা এজ এ টুলস হিসাবে একটা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। হ্যাঁ, তো ওইটাকে কিভাবে কাজে লাগানো যায়, ওইটা হয়তো ছোট একটা ট্রেনিং লাগতে পারে বা ওরিয়েন্টেশন হয়তো নিতে পারেন। তো এক্ষেত্রে আমরা যারা এখানে অ্যাক্টিভিস্ট আছেন বা বিশেষ করে যারা বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছেন, ওনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে মনে হয় এটা খুব একটা কঠিন বিষয় না। আগে একদম ক্লাসরুম থেকে বা একদম ইন পার্সন থেকে যেটা করতে পারতেন, এখন কিন্তু আমাদের এটার এর মাধ্যমে একটা ছোট একটা মোবাইলের মাধ্যমে বা ছোট একটা আমরা যেটা বলি যে ট্যাবলেট, খুব কম দামে, কম্পিউটারও কেনার দরকার নেই, মোবাইল বা ট্যাবলেট কিনি। বাংলাদেশে আমি জানি না কত টাকা, কিন্তু আমার মনে হয় না খুব বেশি দাম। তো ওইটা করেও কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। তো ইনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ বা বিপন্ন ভাষাগুলো রক্ষার ক্ষেত্রেও ডিজিটাল মিডিয়াও যে ভূমিকা রাখতে পারে, ওইটা একটু সচেতন রাখার জন্য বলতেছি। আরেকটা হলো যে আমি একটা উদাহরণ দিতে চাই, আমি নর্থ আমেরিকান প্রেক্ষাপটে। এখানে তো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট ইন্ডিজিনাস কমিউনিটি আছে। আমরা এখানে যদি ফার্স্ট নেশন, যে মহাক আছে, অজিবয়ে আছে, তারপরে হলো অনেক আছে এই ধরনের। তো এনাদের কিন্তু ওই যে এফএম রেডিওর মতো মানে সোশ্যাল মিডিয়াতেও গ্রুপ আছে ওদের, পাশাপাশি নিজেদের কমিউনিটি রেডিও বা কমিউনিটি প্ল্যাটফর্ম ওরা নিজেরা তৈরি করে, আহামরি কিছু না, একদম আমাদের এই কি এর মতো অ্যাপ, যারা একটু অগ্রসর তারাই ওই অ্যাপগুলা তৈরি করে অথবা ডিজিটাল মিডিয়ার যে বিভিন্ন যে কলা কৌশলগুলা প্রয়োগ করে নিজেদের মধ্যে, ওইটা একদম আম জনতা সবার জন্য না, কিন্তু নিজেদের জন্য নিজেরা গ্রহণ করে ওইটাকেই নিজেদের ভাষা রক্ষার ক্ষেত্রে, নিজেদের যে গীতিনাট্য বা নিজেদের যে কথ্য ওরাল যে লিটারেচার, ওইটাকে সুযোগ করার জন্য ইউজ করে। আর আরেকটা হলো আমরা যেটা বলি যে প্রবাসী বা আমরা অভিবাসী, দাদা যেটা বলেন যে আমরা নর্থ আমেরিকায় যারা বসবাস করছি এখন, বিভিন্ন কারণে শুধু বাঙালি না, বাংলাদেশের কথা বলছি, শুধু বাঙালি না, বাঙালির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীও বা আদিবাসী বিভিন্ন ভাষাভাষীর লোকজন বাইরে ছড়িয়ে পড়ছে, সেটা অস্ট্রেলিয়ায় হোক, কানাডায় হোক, আমেরিকায় হোক, ইউরোপে হোক বা এশিয়ার বিভিন্ন দেশে। তো ওনাদেরকে আগে একমাত্র মাধ্যম ছিল যোগাযোগের, যে হয়তো চিঠিপত্র লেখা অথবা টেলিফোনে যোগাযোগ করা, কিন্তু এখন ডিজিটাল মিডিয়ার কারণে এখন ইজি ভাবে এই যে আমি এখানে মন্ট্রিলে থেকেও সবার সাথে আলোচনা করতে পারছি, যোগাযোগ করতে পারছি। এখন ওইটাকে শুধু ফ্যামিলির বা আমাদের নিজেদের পরিবারের বা কি বলবো প্রতিবেশীদের সাথে কথা না বলে এই ধরনের কিছু কাজ আমরা করতে পারি। যিনি অস্ট্রেলিয়ায় আছেন, হয়তো বাংলাদেশে থাকা অবস্থায় উনি অনেক কাজ করতেন আমাদের কমিউনিটির জন্য বা লেখালেখিও করতেন হয়তো, অথবা সামাজিক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তো ওনাদেরকেও আমরা ইনভলভ করতে পারি। এই ধরনের একটা পুনর্জাগরণ যেটা বলি, ওইটা ইউজ করা যায়, যেটা আমাদের বাঙালি কমিউনিটি, আমি যেহেতু এখানে থেকেই দেখতে পাচ্ছি যে ওনারা প্রতীকীতে আমাদের যে জাতীয় দিবসগুলো আছে, ওইটা বিভিন্ন ধরনের মানে সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেকটা ট্রাইবালিজমের মতো, যে যেমন যে এক একটা ঘরানা বা আমরা বলি না যে এক একটা ক্ষুদ্র গোত্র বা গোষ্ঠী, তো ওনারা ওইভাবে একই গোষ্ঠী বা ধরেন আগে বাংলাদেশে যেরকম একটা ছিলেন যে আমরা আবৃত্তির কথাই বলি বৃন্দ, বা আমাদের যে ছোট ছোট যে কমিউনিটি অর্গানাইজেশন গুলা বা সামাজিক সংগঠন গুলা, ঠিক ফেসবুকে ওরা একইভাবে গ্রুপ তৈরি করে নিজেরা করতেছে। ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের যে আদিবাসী যে জনগোষ্ঠী যতগুলো ভাষা আছে, তাদেরকেও যদি ওই একক গোষ্ঠী না করে যে বিভিন্ন ধরনের যার যার কি অনুযায়ী কি বলে ইন্টারেস্ট অনুযায়ী যদি আমরা একটা গোষ্ঠী করে ওই সোশ্যাল মিডিয়াতে যেটা গ্রুপ করে যদি ওইটার মধ্যে ছড়িয়ে পড়তে পারি, তাদের কার কোনো যদি ল্যাকিং থাকে ওটা যদি সহযোগিতা করতে পারি, ওইটা আরো আমরা বেগবান করতে পারবো। তো যাই হোক, এখন আমি মণিপুরি প্রেক্ষাপটে আছি। তো আমরা এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি যে কোভিডের আগে কিন্তু এত বেশি ছিল না অনলাইনে উপস্থিতি বলতে। ধরেন এই 2005 বা 10-এ হয়তো আমরা কিছু শুরু করেছি ইয়াহু গ্রুপে, তারপরে হলো ইমেইল, যেটা আমরা বলি ইমেইল, আমরা গ্রুপ করে ওইখানেই আমরা আলোচনা, তারপরে ডিবেট, তারপরে বিভিন্ন ধরনের সার্কেল আমরা তৈরি করতাম। হ্যাঁ, তোর পাশাপাশি এই ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া হওয়ার পরে এই যে বিভিন্ন ধরনের লেখক বা সাহিত্যিক গোষ্ঠী, ওনারাও
এখন একটা গ্রুপ তৈরি করে, সেটা আসাম থেকে, ত্রিপুরা থেকে, মণিপুর থেকে, বাংলাদেশ থেকে, এবং যে সংগঠনগুলো আছে, সাহিত্য সংগঠন, মণিপুর সাহিত্য সংসদের একটা গ্রুপ আছে, ত্রিপুরাদের একটা গ্রুপ আছে, আসামেরও 4-5টা গ্রুপ আছে, মণিপুরেরও আরো 6-7টা গ্রুপ আছে। এক একজন এক এক, এখন ওরা আবার লাইভ করতেছে। তো এখন এইভাবে করতে গিয়ে এখন এই 2 মাসে বা 2-3 বছরে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 1টা বা 10টা করে, 4টা বা 5টা করে লাইভ হচ্ছে বা আলোচনা হচ্ছে, যেটা আগে কখনো সম্ভব ছিল না। তো যাই হোক, এই হলো আমার কথা, যে আমরা নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়াকে আমাদের অনুকূলে ব্যবহার করতে হবে, ডিকলোনাইজ করতে হবে, এবং হ্যাঁ, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, ওইটা নিয়ে হয়তো আমরা আগামীতে পরে বলবো। সোহেল কিছু বলে গেছেন, ওইটার অসুবিধাগুলো আমি হয়তো পরে বলতে পারি। আপাতত আমি এইটুকু বলে শেষ করছি। ধন্যবাদ মোতাহার। ধন্যবাদ প্রমোদ দা, আপনি খুব সুন্দরভাবে আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়গুলোকে উপস্থাপন করেছেন, এবং এগুলো আমাদের সকলের জন্য কাজে লাগবে যারা আমরা ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে কাজ করছি। তো মিঠুন, আপনি কি প্রস্তুত আছেন? আপনাকে দেখা যাচ্ছে না, আমরা আসলে আপনার কাছে যেতে যাচ্ছি। হ্যাঁ মিঠুন দা, আসলে আমরা মোটামুটি আমাদের আপনি ছাড়া অন্য 3 জনের কথা আমরা শুনেছি। তাদের কাছ থেকে মূলত প্রথম পর্যায়ে যে 10 থেকে 12 মিনিট করে আমরা কিছু কথা শুনেছি, তাদের অভিজ্ঞতার আলোকে আপনি সম্ভবত প্রমোদ দা ছাড়া অন্যদের কথা তেমন হয়তো আপনি শুনতে পাননি, যেহেতু আপনি একটু দেরিতে এসেছেন। তো এখন আমাদের আসলে তারা যার যার অভিজ্ঞতার আলোকে, যার যার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের আদিবাসীদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশে আমরা ডিজিটাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করছি, কোন অবস্থায় আছে আমাদের অবস্থান, বা এটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশ ঘটাতে পারি আরো, এসব বিষয় নিয়ে আমরা কথা শুনছি। এবং আমাদের আগ্রহ আছে, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে প্রকাশনা শিল্পের সাথে জড়িত রয়েছেন এবং আদিবাসীদের সাহিত্য বিকাশের জন্য আপনি আপনার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন, ঠকবিরিম একটা বড় ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের আদিবাসীদের সাহিত্য বিকাশে। তো আমার আগ্রহ রয়েছে যেটা আপনার, সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে আপনার ঠকবিরিম পেজে দেখি যে বিভিন্ন পাবলিকেশন নিয়ে আপনি রিভিউ করেন, মানে ওটা নিয়ে আলোচনা করেন। তো এটা অত্যন্ত আমাদের জন্য খুবই ভালো যে এরকম প্রতিটি পাবলিকেশন বের হওয়ার পরপরই যদি আমরা ওরকম করে আলোচনা করতে পারি, তাহলে দর্শকরা যেমন এই প্রকাশিত পাবলিকেশন সম্পর্কে জানতে পারে, তেমনি ওই যে যিনি লেখক তারও একটা এখানে স্যাটিসফ্যাকশন থাকে যে আমার সাহিত্যকর্ম নিয়ে মানুষ বলছে, শুনছে। তো এটা একটা বড় জায়গা। তো আমাদের আগ্রহ আছে হচ্ছে যে আপনি যে যে প্রকাশনা শিল্প বিকাশের ক্ষেত্রে আদিবাসীদের সাহিত্য, ভাষা, সংস্কৃতি বিকাশের জন্য প্রকাশনা সাহিত্যকে আমরা যদি প্রসারিত করতে চাই, তাহলে এই যে ডিজিটাল মিডিয়াকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের নতুন প্রজন্ম এই যে ডিজিটাল মিডিয়াকে পজিটিভলি কিভাবে ব্যবহার করতে পারে, আপনি নিচে অন্যান্য বিষয়গুলোও বলবেন, তার মধ্যে আপনি যদি এই বিষয়গুলোকে একটু হাইলাইট করেন যে এই ডিজিটাল মিডিয়া ব্যবহার করে আমরা প্রকাশনা শিল্প কিভাবে আরো আমরা এগিয়ে নিতে পারি, এটা যদি আপনি আলোকপাত করেন তাহলে আমাদের সবার জন্য উপকার হবে। মিঠুন দা। হ্যাঁ, সবাইকে অনেক অনেক আমি আসলে শুরুতে আমি দুঃখ প্রকাশ করছি। আমি একটি কাজে গিয়েছিলাম, আসলে আমার সকাল থেকে বেরিয়ে গেছি, আমি আমার দেরি হয়ে গেছে আসতে। আমি যদিও জানি আজকে আমাদের 8টা থেকে প্রোগ্রাম, তো আজকে আমাদের যে উপস্থাপনায় আছেন, সঞ্চালনা করছেন লেখক আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের মথুরা বিকাশ ত্রিপুরা দাদা, এবং আমাদের আজকের যে আলোচকবৃন্দ আছেন, হামুমদা আছেন, উনি লিটল মেক সম্পাদক এবং সাহিত্যিক কবি, বরেন্দ্রলাল ত্রিপুরা তিনি অধ্যাপক, আর সোহেল চন্দ্র আছেন আমার বন্ধুবর এবং লেখক। সে হাজং সম্প্রদায়ের, আমার এটা খুব ভালো লাগে যে দোস্তকে আমি পেয়েছি, যে হাজং সম্প্রদায়ের সোহেল, সে একদম খুব নিষ্ঠার সাথে কাজ করছে। তো অনেক অনেক ধন্যবাদ, এবং আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আমি অনেক দেরি করে ফেলছি। আমি একটু শুনেছি আমার সোহেল বন্ধুর কথা, তারপর আমমদার কথা শুনলাম। যে আজকের যে বিষয়টা, ডিজিটাল মিডিয়ার যুগে বাংলাদেশের আদিবাসী সাহিত্য বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং অনেক আলোচনার
কি রাখে। আমি মনে করি এটা আমাদের এই পার্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ডিজিটাল যুগে, এই মিডিয়ার যুগে আমাদের সাহিত্যর যেমন ক্ষতি, মানে পজিটিভ দিক আছে, আবার ঠিক একইভাবে আমি মনে করি যে নেগেটিভ দিকও আছে। পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা নিয়ে আসলে আমাদেরকে এখন পজিটিভটা আমাদের নিতে হবে আমি মনে করি। যেমন আগে আমরা যে জানি যে সেই বিখ্যাত লেখকদের কথা আমরা জানি, আমাদের সেই অগ্রজ সে বাংলা সাহিত্যের লেখকদের আমরা যদি জীবনে পড়ি, তাদের কথা যদি পড়ি, যে একটা কবিতা প্রকাশ হওয়ার জন্য 1 মাস 2 মাস 3 মাস তারা অপেক্ষা করত। দিন একদম বুকে দুরু দুরু এরকম নিয়ে তাদের লেখা ছাপা হলো কিনা এই বিষয়গুলো নিয়ে তারা অপেক্ষা করত। কিন্তু বর্তমান সময় এই ডিজিটাল যুগে এসে আমরা যে কবিতাগুলি লিখি, যেটাই লিখি, আমরা খুব দ্রুত তড়িৎ গতিতে আমরা সেটা প্রকাশ করছি। আমাদের এই যে সোশ্যাল মিডিয়া আমরা বলি, যেটা ফেসবুক যেটা বলি, যে ফেসবুকে আমরা একদম একদম র যেটা আমরা সেটা ছেড়ে দিচ্ছি। এটার হতে পারে, এটা মোহ হতে পারে, একটা কি বলবো জনপ্রিয়তার জন্য কিংবা মানুষের কাছে পৌঁছানোর জন্য খুব দ্রুত সেটা হতে পারে আমার কাছে মনে হয়। যেটা আগের যে আমাদের যে বিখ্যাত লেখকদের যে একটা লেখা তারা ছাপিয়ে তারা খুব অপেক্ষা করতো যে আমার লেখাটা সেই বিখ্যাত সম্পাদকরা ছাপবেন কিনা, সে তারা সে উন্মুখ হয়ে থাকতো। কিন্তু সেই দিনটা একদম বদলে দিয়েছে আজকের এই ডিজিটাল আমাদের যে মিডিয়া, বিশেষ করে ফেসবুক তো অবশ্যই, তারপর নিউজ পোর্টালগুলি, নিউজ পোর্টাল যেটা নিউজ পোর্টাল একদম আমাদের লেখক হওয়ার যে সম্ভাবনা, লেখক হওয়ার জন্য যে প্রস্তুতি দরকার, প্রচুর পড়াশোনা দরকার, সাধনা দরকার। আমার কাছে মনে হচ্ছে বর্তমান সময় যে ইয়াংরা আসছে, যে আমি নিজেকেও মনে করছি যে আমরা একটা লেখার পর ঠাস করে আমরা খুব দ্রুত চিন্তা ভাবনা না করে দিয়ে দিচ্ছি, অথচ ওই লেখাটা যদি আমরা আরো ঘষে, মানে আরো চিন্তা করে কয়েকবার ঘষা মাজা করে যদি পোস্ট করতাম কিংবা কাউকে দিতাম, তাহলে যে বানানটা ভুল হতো না, এই লাইনের পরে এই লাইনটা, আমাদের যে সাহিত্য মানটা মানে অনেক গুণ বাড়তো আমি মনে করি। ইদানিং আমরা যে কবিতাগুলো আমরা যেগুলো পড়ি, স্ট্যাটাস, এখন তো স্ট্যাটাসে দিচ্ছে মানুষজন, আসলে কবিতাও স্ট্যাটাস আকারেই দিচ্ছে, যে প্রতিদিনের একদম নিত্যদিনের তার লেখা তারা পোস্ট করছে, কিন্তু তাদের চিন্তার যে ছাপ সেটা খুব কম মনে হয়, খুব কম মনে হয়। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি পরে। কিন্তু সুবিধাও আছে, যেমন এই ডিজিটাল মিডিয়ার যুগে আদিবাসী সাহিত্যের একটা সুবিধা আমি মনে করি যে আমাদের অনেক পিছিয়ে পড়া, আমরা তো এমনিতেই পিছিয়ে পড়া, আমি আসলে পিছিয়ে পড়া না, আমাদের যে সমৃদ্ধ সাহিত্য সেটা লোকায়িত আমি মনে করি, সেটা প্রকাশ হইতে হয় নাই, কিন্তু পিছিয়ে পড়া না, আমি এটাকে পিছিয়ে পড়া বলবো না। হয়তো আমরা ডিজিটাল যুগে আমরা হয়তো ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা এই যে আমাদের ইমেল, হ্যাঁ, আমাদের ফেসবুক, আমরা হয়তো এটা চালাইতে জানি না, আমরা চালাতে পারি না, কিংবা আমাদের এই যে যন্ত্র সীমিত, আমাদের ফোন নেই, আমাদের ল্যাপটপ নেই, হ্যাঁ, সেটা হতে পারে আমাদের সীমিত, আমরা পারি না, কিন্তু আমাদের সাহিত্য কোনোদিনই পিছিয়ে নেই। আমরা যদি সে ইউরোপ সাহিত্যকে বলি, ল্যাটিন আমেরিকার সাহিত্যকে বলি, আমরা যদি বলি জাদু বাস্তবতার কথা বলছি, বর্তমানে খুব চলে যে জাদু বাস্তবতার কথা বলছি, হ্যাঁ, অথচ এই বিষয়গুলি আমাদের আদিবাসী সাহিত্যে যুগ যুগ ধরে ছিল, সেটা হয়তো আমরা প্রকাশ করতে পারি নাই, কিংবা আমাদের লিখিত ছিল না। আমাদের যে লোক কাহিনীগুলি, আমাদের লোক কথাগুলি, আমাদের যে এই যে আমাদের জাদু বাস্তবতা, আমাদের ভিতর যে গল্পগুলি, এই যে অর্ধেক মানুষ, অর্ধেক বাঘ, অর্ধেক কি বলবো পশু, এরকম অনেক লোককাহিনী, অনেক গল্প আছে আমাদের ভিতর, যে আমাদের আদিবাসী সাহিত্যে যে সাহিত্যগুলো অনুদ্ঘটিত ছিল। আমাদের বিষয়টা যেমন এখানে আছে যে বাংলাদেশের আদিবাসী সাহিত্য অনুদ্ঘাটিত এক গোপন ঐশ্বর্য, যে সারা বছর ধরে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, যে আমরা সারা মাস ব্যাপী যে আলোচনাটা করতে যাচ্ছি, দাদা আপনি ভালো করে জানবেন যে আমাদের আদিবাসী সাহিত্যের যে সমৃদ্ধ যে গল্প, লোককথা, হ্যাঁ,
এই বিষয়গুলো যদি আমরা যদি উপন্যাস করতে পারি, গল্পগুলো যদি আধুনিক সাহিত্যের আমরা যদি আমাদের ওই বর্তমান যে আমাদের সেলিনা হোসেন আছেন বাংলা সাহিত্যের, হাসান আজিজুল হক আছেন, ইভেন আমাদের সুকৃত নোমান যেভাবে উপন্যাস লিখছেন, ওনারা যদি আদিবাসী সাহিত্যের যে বিষয় আছে, গল্প আছে, এই বিষয়গুলো নিয়ে যদি উপন্যাস লিখেন, গল্প লিখেন, ইভেন মুক্তিযুদ্ধে আমাদের আদিবাসীদের অংশগ্রহণের কাহিনী নিয়েও যদি উপন্যাস লেখা হয়, আমি মনে করি মানে কোনো অংশে কম হবে না। এবং আমাদের এই যে মিডিয়ার যুগে, আধুনিক ডিজিটাল যুগে আমাদের যে সাহিত্য, এই সাহিত্যে একটি সুবিধা কি, আমরা বিদেশি সাহিত্য যেমন আমরা খুব ঘরে বসে আমরা জানতে পারছি যে আমাদের, এবং আমাদের সাহিত্যটাকেও আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারছি, কিন্তু এখানে আমাদের দৈন্যতা আছে, কারণ আমরা আমাদের অনুবাদটা আমাদের প্রকৃত অনুবাদ হচ্ছে না, এবং আমরা আদিবাসী সাহিত্যের আমরা অনুবাদ ওরকম করতে পারি না, এখনো আমার চোখে দেখা নাই। বাংলা সাহিত্য হচ্ছে কিছু কিছু হচ্ছে, কিন্তু আদিবাসী সাহিত্যের সমৃদ্ধ সাহিত্যের যে অনুবাদ আমার চোখে পড়ে না ওরকম। খুব গুটি কয়েকজন হয়তো লিখছে, হয়তো অনুবাদ করছে, কিন্তু সামগ্রিকভাবে যেমন আমরা বলছি যে প্রকাশনার ক্ষেত্রে একটু আগে আমাদের আজকের যে সঞ্চালক দাদা, লেখক দাদা বলছেন, মথুর দাদা বলছেন যে আমাদের প্রকাশনার কিভাবে প্রচার করা যায়, প্রসার করা যায়, এই বিষয়টা আসলে খুবই চিন্তার বিষয় যে আমরা এতটাই মানে কি বলবো, আমরা জানি না যে প্রকাশনা সাহিত্য, প্রকাশনা শিল্পে আমাদের প্রচারণাটা খুবই নগণ্য, আমরা নেই বললেই চলি। আমাদের অনেক অভিজ্ঞতা আছে, সে আমাদের গারো লেখকদের অনেক অভিজ্ঞতা আছে, তারা বাংলা বাজারে গিয়ে বাঙালি প্রকাশকদের কাছে পাণ্ডুলিপি দিয়েছে এবং টাকা দিয়েছে বই প্রকাশের জন্য, টাকা দিয়ে এসে বই পাণ্ডুলিপি দিয়ে টাকা দিয়ে এসে সে গ্রামে চলে গেছে, তারপর সে বাড়িতে আসছে, মানে এক সপ্তাহ পর সে 15 দিন পর সে বাংলা বাজার গিয়ে তার বই নিতে আসছে, বই খুলে দেখে মানে গারো ভাষার যে ভাষা ছিল, সে গারো ভাষা একদম দফরম হয়ে গেছে। বাংলা ভাষাটা ঠিক আছে, কিন্তু গারো ভাষাটা হয়তো চাইনিজ হয়ে গেছে, কিংবা জগা খিচুড়ি হয়ে গেছে, বাংলা গারো ভাষাটা নেই, গারো ভাষাটা আর নেই। তো এই যে ওই লোকটা, এই যে হেমারশন আদিমা, লেখক হেমারশন আদিমা, সিনিয়র লেখক, তিনি রাগে দুঃখে কষ্টে তিনি বলছেন যে আমার টাকাও গেছে, যাক, আমার বই, আমি বইও নেব না, আমার ভাষার যে ক্ষতি হয়ে গেছে, আমার এই যে আমার যে পাণ্ডুলিপির যে ক্ষতিটা হলো, এখন এটা না হয়ে গেছে, সাহিত্য না হয়েছে কিছু, মানে এইটা যে কত কষ্টের। তিনি ওই বইটা না নিয়ে গ্রামে চলে গেলেন, রাগে দুঃখে তিনি গ্রামে চলে গেলেন। এবং প্রকাশনা শিল্পে আরেকটা দেখেন, আমাদের মারাত্মক ভুলটা হয়, আজ থেকে 3 বছর আগে আমাদের এক বন্ধু বই করেছে, নাম হচ্ছে থমাস স্নাল, স্নাল গারো আইন। কি অসাধারণ এবং খুব গুরুত্বপূর্ণ একটি বই, গারো আইন, আইনের বই। সে গারো আইনের ফ্লেপ না শুধু, যে আইনের যে কভার পেজের যে নাম, সে নামে থমাস স্নাল, হ্যাঁ, সে স্নালের জায়গায় হয়ে গেছে লাল হয়ে গেছে, থমাস লাল, লালে লাল করে ফেলছে লেখককে। লেখকের এই যে নামের মানে চেঞ্জ করে ফেলছে, পুরো নামের যে মাহারি, তার পদবী। একজন বাঙালি শিল্পী, সে হয়তো মনে করেছে এটা তো লাল হবে, স্নালের জায়গায় এটা তো লাল হবে, তার জন্য সে লাল করে ফেলছে। এখন আপনি এখন চিন্তা করুন, কি মারাত্মক একটা গাঢ় আইনের বই, সেখানে লেখকের পুরো মাহারি পদবী চেঞ্জ করে ফেলছে। মানে আমাদের এই যে প্রকাশনার এই জায়গাটা আমাদের জন্য, আমি মনে করছি যে আমাদের নিজেদের বই করার জন্য আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, আমাদেরকে আসতে হবে। আমি তার জন্য এই যে তকবিরিম থেকে আমি চেষ্টা করছি আদিবাসীদের বই করার জন্য, গুটি কয়েক আমরা হাঁটি হাঁটি পাপা করে আমরা চেষ্টা করছি যে এই যে কাটা বনে রাত জেগে থাকার জন্য, মানে দিনব্যাপী তাদের সাথে কিভাবে ছাপা হচ্ছে, ভুল হচ্ছে কিনা, অনেক ভুল হয়ে যাচ্ছে আমার,
কিন্তু আমি দেখতে পাচ্ছি আরে এখানে তো ফোঁটা ছিল, রয়ের জায়গায় র ফোঁটা ছিল কিন্তু ব হয়ে গেছে, তা রাকসামের জায়গায় হয়ে গেছে বাকসাম, ব ব। এটা তো খুব দ্রুত চেঞ্জ করে ফেলছি, মানে প্লেট চেঞ্জ। এখন এটা যদি আমি যদি না থাকতাম, সেই জায়গায় একটা আমার বাঙালি বন্ধু, সে আমাকে খুব ভালোবাসে এবং সে দরদের সাথেই কাজ করবে, কিন্তু সে তো জানে না এই বিষয়টা, তখন সে হয়তো বাকসামি করে দিত। তখন কি হতো, মিঠুন রাকসামের জায়গায় হয়ে যেত ব, বাকসাম হয়ে যেত। কিংবা লালের জায়গায়, হ্যাঁ, যে এটা কি, এটা লাল একটা কি হতে পারে, যেমন এটা হতে পারে যে মথুরা বিকাশ ত্রিপুরা একটা নাম, কি সুন্দর নাম, হ্যাঁ, এটা কি কোনো নাম হতে পারে, মথুরা কোনো নাম হতে পারে না, হ্যাঁ, এটা অন্য কিছু দিয়ে দিতে পারে, থ হতে পারে, ট দিয়ে দিতে পারে, মটুরা, এরকম হতে পারে। মানে আমাদের এই প্রকাশনার লাইনে আমরা যদি নিজেরা যদি একদম তীক্ষ্ণভাবে একদম থেকে যদি আমরা যদি না করি, আমার মনে হয় যে এই ভুলগুলি থাকার খুব 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 সম্ভাবনা অনেক, আমি মনে করি। তার জন্য আমি মনে করছি যে আপনারা যখন বই করবেন, কিংবা আমি নিজেও যখন বই করবো, আমাদেরকে একদম ছাপার আগ পর্যন্ত আমাকে দেখতে হবে। যদি সম্ভব আমি ছাপার ওই জায়গাটা আমি দাঁড়িয়ে দেখবো যে আমার ভাষাটা, তারপরেও ভুল হয়ে যায়, সেটা টুকটাক যদি হয়ে যায়, ওইটা আসলে করার কিছু থাকে না, ওইটা আলাদা জিনিস। কিন্তু আমি যেন নিজে থেকে কিংবা না থাকলেও বিশ্বস্ত, কিংবা আমি একদম ফাইনাল করে দিচ্ছি, পিডিএফ করে দিচ্ছি, যে এটা ছাড়া যেন অন্য কোনো ছাপা না হয়, আমাদেরকে এরকম করতে হবে। আর আমাদের প্রকাশনার জন্য আমাদের আদিবাসী যে সাহিত্য কিংবা লেখকদেরকে একত্রিতকরণটা খুব জরুরি দরকার, আমি মনে করি খুবই জরুরি দরকার আমাদের একত্রীকরণটা। যেমন বান্দরবনের কেউ বই করবে, কিংবা আমাদের ময়মনসিংহের কেউ বই করবে, করার জন্য যেমন আমি বলি যে আমরা থুকবিরেম আছি, আমার কাছে বই করতে হবে না, কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো, কিংবা আমি আপনাকে সহযোগিতা করতে পারবো যে আপনি আসেন, আমি আপনাকে লাইন ঘাট দেখিয়ে দিতে পারবো, আপনি আমার সহযোগিতায়, কিংবা আমি আপনাকে দেখিয়ে দেবো অমুকের কাছে যান, অমুকের কাছে যান, কিংবা আপনি আমাকে প্রুফ দেন, আমি প্রুফ দেখতে পারি, আমি যতটা জানি আমার দিক থেকে আমি দেখে দেব যে আপনি আমার কাছে নিয়ে আসুন, যে আমি আপনার প্রুফটা দেখে দিলাম, পিডিএফ করে দিলাম, এখন আপনি নিজে যোগাযোগ করতে পারেন। অথবা আমার পরিচিত যে প্রকাশক আছে, আপনি যদি ধুকবিরেমে না আসতে চান, কিন্তু আমার যে প্রকাশক আছে, মানে আমার পরিচিত আছে, আমি তাদেরকে রেফার করতে পারি যে আজিজ ভাই কিংবা হাফিজ ভাই, যে আমার একদম কাছের মানুষ, আমার এলাকার বন্ধু, আমার শ্রদ্ধাভাজন, আপনি একটু খুব গুরুত্বের সহকারে এই বইটা একটু দেখবেন, কিংবা এই ম্যাগাজিনটা আপনি দেখবেন। এবং আমাদের ভাষা কিন্তু আমাদের যে আদিবাসী ভাই যে ভাষাটা বলছে, যে শব্দ বলছে, ওইটাই কিন্তু আপনি রাখবেন, আপনি মাতাব্বরি করবেন না। আপনি মাতাব্বরি করে নিজের মতো করে উচ্চারণটা সে যেভাবে করে ঠিক একইভাবে আপনি রাখার চেষ্টা করবেন, আপনি তার কথা বিপরীত যাবেন না। আপনি যদি মাতাব্বরি করে বলেন এখানে কর জায়গায় যেমন খ উচ্চারণ হচ্ছে কিংবা গ উচ্চারণ হচ্ছে, আপনি উচ্ছে করে বলেন না এখানে তো ঘ হবে, আপনি করবেন না প্লিজ। আমরা এইগুলো করতে পারবো। আর আমাদের সবাইকে সম্মিলিতভাবে আমি মনে করি যে আমরা আমাদের নিজেদের ভাষায় আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা তো সবসময় বাংলা একাডেমির লোকজন তো বলে আমাদেরকে আসার জন্যে, আমাদেরকে যেতে হবে, এটা অবশ্য ঠিক। তা আমাদেরকে যেতে হবে, নক করতে হবে। আমাদের মাথার আমাদের অভিভাবক হয়ে আছেন আমাদের লেখক সেলিনা আপা আছেন, প্রখ্যাত কথা সাহিত্যিক, এভাবে অনেকজন আছেন, ডক্টর সরকার আমিন আছেন, এখন হুদাবাই বাংলা একাডেমির যে মহাপরিচালক আছেন, ওনারা কিন্তু আদিবাসী বান্ধব, আদিবাসীদের পরম বন্ধু। আমি মনে করি আমাদেরকে যেতে হবে। এবং ওনারা সবসময় বলেন যে তুমি একা না, তুমি কয়েকজন মিলে আসো। এর আগে হাবিবুল্লাহ সিরাজি ছিলেন, তিনিও একই কথা বলছেন, হ্যাঁ, যে তুমি একটা পাণ্ডুলিপি নিয়ে আসো, যে পাণ্ডুলিপিটা শুধু একার হবে না, তোমরা কয়েকজনের সংকলন হতে পারে। আদিবাসী বিভিন্ন ভাষার, চাকমা ভাষা, মারমা, ত্রিপুরা, হাজং, গারো, কোচ, সব ভাষার কবিতা নিয়ে আসো, একটা পাণ্ডুলিপি আনো, তারপর তুমি জমা দাও, আমরা দেখব। প্রয়োজনে আপা সেলিনা আপার কথা, প্রয়োজনে আমি যাব, আমি গিয়ে সেটা কথা বলবো, কেন তোমাদের সাহিত্য, কেন তোমাদের ছাপা হবে না,
হতে হবে, কিন্তু আমাদের দিক থেকে গরজ খুব কম। এই যে আমি এখানে কথা বলছি, সত্যি কথা বলি, আমি কিন্তু আমি আশা করব যে মথুরা দা আপনি আসবেন, বরেন্দ্র দা আপনি আসবেন, হ্যাঁ আমরা সবাই আমাদের যার যা, আমি গারো ভাষার জন্য আমি 5টা কবিতা দিতে পারবো, গারো ভাষার লেখকদের মতেন্দ্র দা, থিপিল নকরেগের, হ্যাঁ মতেন্দ্র দা, থিপিল নকরেগের, আমার নিজের পরাগ ডিসিলের, এভাবে অপূর্বম রঙের, এভাবে বচন নকরেগের, এভাবে 5টা কবিতা দিতে পারবো গারো ভাষায়। আপনি 5টা দেবেন, সুহেল দুস্ত আছে সে 3টা দেবেন, হামুমদা মণিপুরীর 5টা দেবে। ওরকম করে আমরা 20 জনের 25 জনের একত্র করে আমরা একটা পাণ্ডুলিপি তৈরি করে আমরা বলতে পারবো এবার নিয়ে আসছি তো করেন। যদি না করা হয় তখন আমরা কি করতে পারবো, তখন আমরা বলতে পারবো না করে নাই আসলে, মানে করে নাই, কিংবা আমি চেষ্টা করছি তো হয় নাই, আমরা এরকম বলতে পারবো। আসলে আমাদের আসলে গলদা বেশি করে আমি অনেক সময় নিয়ে ফেলছি। না অসুবিধা নাই, আপনি একটু কনক্লুডিং করেন, তারপরে আবার আসবো আপনার কাছে। আমি আসলে শেষ করে দিতে চাই যে আদিবাসী সাহিত্যের আমাদের তো পিছিয়ে পড়ে, আমরা এগুলো বলছি, আমি পয়েন্ট করে লিখে রাখছিলাম। যাই হোক, আমাদের আমি বলতে চাই যে মিডিয়ার যুগে আমাদের যেহেতু নিজেদেরই কি নেই, ল্যাপটপ নেই, আমরা খেতেই পারি না, সমৃদ্ধ সাহিত্য আছে কিন্তু আমরা খেতে পারি না। আমাদের এই ডিজিটাল যুগে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি, কিন্তু সাহিত্য সমৃদ্ধ, আমাদের রিচ, আমাদের সংস্কৃতি। কিন্তু আবার একটা খেয়াল করতে হবে আমাদের, যারা আমরা লিখতে আসছি ইয়াংদেরকে এটা ভাবতে হবে যে কোথায় দুর্ঘটনা হলো, না জেনে না বুঝে কোথায় কি হলো, আমরা যে তড়িৎ গতিতে যেন কিছু না লিখি, তাতে কি হবে, হয়তো ভাবমূর্তি নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমি নিউজ পোর্টাল করছি এখন, আপনারা জানেন থোকবিরিমকে কিন্তু আমি নিউজ পোর্টাল আকারে করার মানে হচ্ছে যে গারো সাহিত্যের যে কিংবা আদিবাসী সাহিত্যের লেখকদেরকে একত্রিত করুন এবং তাদের লেখা। আগে তো বাংলা সাহিত্যে আপনি পাঠান, আমি মনে করি আদিবাসীদের লেখা ফেলে রাখবে, কিংবা সোহেল হাজং ছেলে, এই এটা পরে রাখো, এটা 2 দিন পর দেওয়া যায়, এটা সামনের সপ্তাহে দেওয়া যাবে, এ মুক্ত, হ্যাঁ মিঠুন রাকসামের লেখা পরের দিন দেবো, হ্যাঁ পরের দিন দেবো। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের সাহিত্য আমরা নিজেদের গুরুত্ব দিয়ে আমরা প্রকাশ করতে চাই। এবং আজকে মতেন্দ্র মার্কিন কবিতা লিখেছে, আমাকে যে মেল করছেন তিনি ছবি স্ক্রিন করে পাঠাচ্ছেন, ছবি তুলে, আমি এটা টাইপ করে আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ তার কবিতার গুরুত্ব আছে। এই যে লামাতে না সরি এই যে ম্রোদের, আদিবাসীদের যে ম্রোদের যে পর্যটন কেন্দ্র, হোটেল হওয়ার যে এই যে বিশাল এই কাজগুলো থোকবিরিম সাথে সাথে একদম আমরা তাদের লেখা দিয়ে দিচ্ছি। সাথে সাথে যেদিন ঘটনা ঘটছে, আন্দোলন করছে, সেই 5 মিনিটে আমরা খুব দ্রুত গতিতে দিয়ে দিচ্ছি, যাতে মানুষজন বুঝতে পারছে। কিন্তু এটা যদি আমাদের থোকবিরিমটা না থাকতো, থোকবিরিম যদি না থাকতো, আমাদেরকে অপেক্ষা করতে হতো, এবং ওইখানে দিলে কাটছাট করতো আন্দোলন, হ্যাঁ আমাদের অনেকজন বাদ দিয়ে দিত, এই 500 শব্দ হয়ে গেছে, এখানে 200 শব্দ করতে হবে। মানে এই বিষয়গুলো আমি চিন্তা করে যে আমাদেরকে নিজেদের কথা, আমাদের অধিকারের কথা, নিজেদের সাহিত্যের কথা, দুঃখ কষ্টের কথা আমাদেরকে প্রচার করতে হবে। তার জন্য এই থোকবিরিম.com-টা আমরা করা, এবং আমি সেভাবেই করছি এবং চাই সবার অংশগ্রহণটা। কিন্তু ওই যে সমস্যা একটা, আমাদের নিজস্ব সরঞ্জাম নেই, এইগুলি নানা বিষয় আর কি। ঠিক আছে দাদা, আপনি অন্য কাউকে ফ্লোর দেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে সময় দেওয়ার জন্য, আমার কথা শোনার জন্য। ধন্যবাদ মিঠুন, আরো শুনতে পারলে ভালো লাগতো। আপনার কথাগুলো অনেক মানে আমাদের যারা দেখছেন তারাও আপনার কথার প্রেক্ষিতে অনেকে লেখালেখি করছেন, মন্তব্য লিখেছেন। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের প্রকাশনা শিল্পকে উন্নয়ন করার জন্য অনেক কাজ করবার বাকি আমাদের রয়ে গেছে। এখানে আপনার থোকবিরিম দীর্ঘদিন এই জায়গাতে এক ধরনের নেতৃস্থানীয় কাজ করে যাচ্ছে, এটা আমাদের সবার জন্য উপকারে আসবে। এবং এটা যেটা আমার মনে হয়েছে যে এটা এখন মানে থোকবিরিমকে বেস্ট করেই হয়তো আমাদের একসাথে কাজ করবার অনেক সুযোগ তৈরি হয়েছে বা তৈরি হয়ে আছে, এটা আমাদের কাজে লাগাতে হবে। তো আমি সম্ভবত আলাদা করে কারোর জন্য কোনো প্রশ্ন নেই, সবাই মন্তব্য করেছেন আমাদের কমেন্ট বক্সে, সবার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, তবে আলাদা করে কারোর কাছে কোনো প্রশ্ন নেই। তো সেক্ষেত্রে আমি আলাদা করে প্রশ্ন হিসেবে যাচ্ছি না, আমি প্রথমে আমার বন্ধু বরেন্দ্রলাল ত্রিপুরার কাছে যাব ফিরে আবার। সেটা হচ্ছে আমি
মিঠুনদার কথার সূত্র ধরে আমি সেটাকে এভাবে বলতে চাই যে আমাদের অনেক লোকসাহিত্য রয়েছে যেগুলো প্রকৃত অর্থেই আমাদের এটা কি বলবো যে প্রকৃত অর্থে মিঠুন রাকসান যেভাবে বলেছেন যে এই যে লোকসাহিত্যগুলো রয়েছে সেগুলো আমাদের প্রকৃত ঐশ্বর্য আমাদের বাংলাদেশের, শুধুমাত্র আদিবাসীদের বা সংশ্লিষ্ট ভাষাগোষ্ঠীর নয়, এটা পুরো বাংলাদেশের একটি ঐশ্বর্য। এই ঐশ্বর্যকে আমাদের খুঁজে বের করতে হবে এবং এটাকে পরিচর্যা করতে হবে, না হলে এটা যখন হারিয়ে যাবে তখন আমাদের হাহাকার করার ছাড়া কিছু থাকবে না। তো এই জায়গাতে হচ্ছে যেটা মিঠুন রাকসান কিছুটা বলেছেন যে আমাদের অনেক লোকসাহিত্য রয়েছে, সেগুলোকে উপন্যাস আকারে হোক বা নানাভাবে এটাকে তুলে আনার ব্যাপার আছে। আমি তার এই কথার সাথে আমার একটা কথা হঠাৎ মনে পড়লো। আমি ছাত্র জীবনে একটা বই পড়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের যে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ কাহিনী আমরা সবাই জানি মোটামুটি, এটা সবার জানা, এবং এটা যে গান বাজনা আমরা সবসময় শুনি, বিরহী রাধার গান বা প্রেমের গান, অনেক কিছু আমরা জানি। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় নতুন প্রজন্মের জন্য রাধাকৃষ্ণকে অন্যভাবে উপস্থাপন করেছেন, তার ভাষায় উপস্থাপন করেছেন। এই জায়গাতে হয়তো আমরাও আমাদের সুযোগ এখানে রয়েছে যে আমাদের অনেক মুখে মুখে প্রচলিত এখনো অনেক লোক কাহিনী রয়েছে, রূপকথা আছে, কিংবদন্তি আছে, সেগুলোকে হয়তো আমাদের নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে উপস্থাপন করার সুযোগ হয়তো আমাদের হাতে আছে। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমার বন্ধু বরেন্দ্রলাল ত্রিপুরা দীর্ঘদিন ধরে বিশেষ করে ককবরক সাহিত্য নিয়ে কাজ করছেন, এবং আমি তার একটা কাজ আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের ত্রিপুরাদের যারা লোকগায়ন শিল্পী তারা গ্রামে গ্রামে সাধারণত সবসময় তারা গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াতেন বা বেড়ান, কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে তারা এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিছু এইরকম লোক গীতি তারা তৈরি করেছিলেন মুখে মুখে। তো এইগুলো আমার বরেন্দ্রলাল ত্রিপুরা সংগ্রহ করেছিলেন। উনি কি ডিসকানেক্টেড হয়ে গেছেন নাকি? হ্যাঁ, একটু ডিসকানেক্ট হয়ে হ্যাঁ, গেছে। মনে হচ্ছে। আপনি আচ্ছা চালিয়ে যান। হ্যাঁ, আচ্ছা, আমার মনে আমি হয় যে উনার কানেকশন তাহলে একটু তাহলে আমি লোw। তার কাছে একটু পরে ফিরবো। সেক্ষেত্রে আমি বরং সোহেলদার কাছে যেতে চাই যে সোহেলদা, আপনি যদি একটু তুলে আনেন যে বিশেষ করে আহ, আমাদের যুব সমাজকে আমরা কিভাবে এই যে একটা বিষয় আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে আহ, এটা আমাদের এই যে লকডাউন আসার আগেও বা কোভিড-19 আসার আগেও যুব সমাজের মধ্যে একটা যে মোবাইল আসক্তি বা কম্পিউটারে আসক্তি বা গেমসে আসক্তি, এরকম একটা ব্যাপার দেখা গিয়েছিল বা দেখা গেছে। এখন এটা এই ইয়ার ফলে আমাদের লকডাউন শুরু হওয়ার ফলে স্কুল কলেজগুলো যখন বন্ধ হয়ে গেল, তখন আমরা এটার মাত্রাটা আরো বেশি করে দেখতে পেয়েছি। তো এই জায়গাতে হচ্ছে আমাদের আচ্ছা, আমরা সোহেলদার কাছে যাওয়ার আগে কি আমরা বরেনের কাছে যাবো? আহ, হ্যাঁ, অসুবিধা নাই। বরেন, বরেন্দা যদি রেডি হ্যাঁ থাকেন হ্যাঁ, বরেন অসুবিধা নেই। বিযুক্ত হয়েছিলেন, আমি এখন বরং তার কাছে যাই। আমরা শোনার একটু আগ্রহ প্রকাশ করছি, সেটা হচ্ছে যে লোক সাহিত্যগুলো যেগুলো রয়েছে গ্রামে গ্রামে মুখে প্রচলিত, সেগুলোকে সংগ্রহ করে আমরা কিভাবে আমাদের ডিজিটাল মিডিয়ায় ব্যবহার করতে পারি বা এটাকে আরো যুগের সাথে উপযোগী করে গড়ে তুলতে পারি, এসব বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। আমি আসলে মানে আহ, এখানে ফর্মালি হিসেবে আপনি বলছি, আমার বন্ধু বরেন্দ্রলাল ত্রিপুরা, একটু ঠিক যদি আছে। সেটা একটু যদি গোছানো করেন। হ্যাঁ, হ্যাঁ, আসলে খুব একটা সুন্দর পয়েন্ট। লোক সাহিত্য এটাই হচ্ছে আমাদের সাহিত্যের রত্ন ভান্ডার আমি বলবো। মানে যুগ যুগ ধরে আমাদের যে সাহিত্যগুলো, এটা তো আসলে চলে আসছে মুখে মুখে, মুখে মুখে, যেটাকে ওরাল লিটারেচার বলা হয়, বা এটা মানে লোকগাথা, লোকগল্প, লোকগীতি, গীতিকাব্য, আমাদের এই সমস্ত বিষয়গুলো এখনো গ্রামে গঞ্জে মুখে মুখে মানে চর্চিত হয়, মুখে মুখে এগুলো বলা হয়, মুখে মুখে গাওয়া হয়। তো আমাদের বিশাল একটা সাহিত্য সম্পদ, এগুলো আসলে পড়ে আছে গ্রামে গঞ্জে। কিন্তু আমার আশঙ্কা যে আহ, এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা এগুলো ধারণ করে আছেন, তারা তো আর চিরজীবন থাকবেন না, ওরা একসময় হারিয়ে যাবে। তো
তো হারিয়ে গেলে এগুলো আর ধারণ করার মতো মানুষ থাকবে না। তাই সময় থাকতে এগুলো আমাদের অবশ্যই মানে সংগ্রহ করতে হবে, কম্পাইল করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, রেকর্ডিং করে সংরক্ষণ এবং প্রসারের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করা যায়। কিভাবে করা যায় এটা এটা আমি ছাত্র জীবন থেকে মানে এরকম আমার একটা স্বপ্ন ছিল, আমি এগুলো সংগ্রহ করব, এগুলো রেকর্ডিং করব, এগুলো এগুলো প্রসার করব, এরকম একটা স্বপ্ন ছিল। আজকে এত বছর পার হয়ে যাওয়ার পরও খুব একটা সংগ্রহ করতে পারি নাই। ওকে, কিছু কিছু চেষ্টা করেছে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, যেমন এই কবরাবাই সংসদ করার মাধ্যমে বেশ কয়েকজনকে লাইভ প্রোগ্রামে নিয়ে আসলাম, ওরা গল্প বললো, যেটা দাদা নানার মুখে দাদি নানির মুখে শুনেছে, সেই গল্পগুলো এসে ওরা এই লাইভ প্রোগ্রামে বললো এবং দুই একজন টেক্সটও পোস্ট করেছে। তো সেভাবে হয়তো আমরা মানে আমরা অনুপ্রাণিত করতে পারি যে এখন যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ আছে, কলেজগুলো বন্ধ আছে, স্টুডেন্টরা বিশেষ করে গ্রামেই পড়ে থাকে, তো এই সুযোগে তাদেরকে যদি মানে কাজে লাগানো যায়, ওরা যেন সংগ্রহ করে, ওরা যেন লিখে এবং ওরা প্রয়োজনে মানে ভয়েস রেকর্ডিং যেন করতে পারে। সেই জন্য আসলে আমরা যারা এই বিষয় নিয়ে ভাবি, এই বিষয় নিয়ে আমরা যারা কাজ করি, আমাদের ভিতরে যে প্যাশন এবং যে তাগিদটা কাজ করে, এটা হয়তো বা সবার মনে কাজ করবে না, এই প্যাশনটা সবার মনে থাকবে না। এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদিও গ্রামে পড়ে আছে, কিন্তু পড়ে থাকলেও এই এই কাজ যে তারা করবে, এই করার মতো চেতনা, করার মতো যে প্যাশন বা তাগিদ, এটা যে তাদের মনে কাজ করবে এরকম এরকম না। তাই তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়টা আমরা ভেবে দেখতে পারি এবং প্রয়োজনে তাদেরকে যদি কিছু মানে একটু ইনসেন্টিভ, বাংলায় কি বলবো ঠিক জানি না, তাদেরকে যদি কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, আমরা কিছু টাকা দিব, কিছু হাত খরচ দিব, এভাবে যদি তাদের মাধ্যমে সংগ্রহ করা যায়, আমার মনে হয় এটা একটা ভালো পন্থা হতে পারে। তো আপাতত আমার এটাই মনে হচ্ছে। এখন আচ্ছা, কিন্তু খুবই গ্রামে ভালো গঞ্জে প্রস্তাব। হ্যাঁ, হ্যাঁ, এখন আসলে আমি তুমি করেই বলি, আমাদের কবিদের শিওর কাছে, শিওর হ্যাঁ কবিদের কাছে আসলে বিভিন্ন আমাদের যারা দেখছেন তারা কবিতা শুনতে চেয়েছেন। এখন তুমি যদি একটা কবিতা শোনানোর কোনো সুযোগ আছে কিনা তোমার হাতের কাছে, একটা ও কবিতা কি আচ্ছা, শোনানো যাবে? কবিতা শুনতে আমাকে 1 মিনিট সময় দিতে হবে, আমি ওই হ্যাঁ, বের করব, মানে কম্পিউটারেই আছে, ফাইলটা একটু ওপেন আচ্ছা করতে আচ্ছা, যেটুকু সময় লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকে শুনতে যাচ্ছে এখানে। আপনারা কি বাংলা কবিতা নাকি নাকি কোনটা শুনবেন, এখন নাকি ত্রিপুরা কবিতা? আমার হাতে সবগুলোই আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমরা মনে হয় বাংলা কবিতা শুনি, যেহেতু সকলে বোঝার আচ্ছা জন্য। আচ্ছা, তাহলে একটা বাংলা কবিতা পড়ি। কবিতার নামটি হচ্ছে কালো মেঘের ডাক। হে জোবা, তুমি কি শুনতে পাও দক্ষিণের ওই আকাশে গর্জনশীল কালো মেঘের ডাক আর ঝড়ু বাতাসের বিধ্বংসী আওয়াজ? ধেয়ে আসছে কালো ওই মেঘ তোমায় ভাসিয়ে নিতে, ধুমড়ে মুছে দিবে সে তোমার ওই শান্তির নিবাস। তোমার ওই পূজিত দেবালয় নবমী রাতের ঢাকের টাল লয়, তোমার ওই ভক্তি ভরা অঞ্জলি আলোয়, বৈশাখী পূর্ণিমার ফানুস উড়ানো রাত, খ্রিসমাসের আনন্দ আয়োজন, বৈশু সাংগ্রাই বিজুর ভাদন হারার দিন হারিয়ে যাবে তার ধ্বংসলীলা। হে যুবা, পূর্ণিমা রাতে পাহাড়ের সেই মাচাং ঘোরের সুমধুর বাঁশির রাগ, গ্যাঙ্গুলি রাত জাগানিয়া র‍্যাং, পাহাড়ের ধারে প্রেমিকার হাত ধরে হেঁটে চলার সেই মেথুপথ সব ভাসিয়ে নিবে সেই ঘূর্ণিঝড়। তোমার সেই লাল কালো হলুদ সবুজের ঘামে পড়া বনফুলের মালায় খোঁপা দোলা হাত ধরে হেঁটে চলা পাহাড়ের সেই মায়াবী সরোবর ঝর্ণা ভেসে যাবে সব তার পদাঘাটে।
হে যুবা, হৃদয়ে কি রক্তক্ষরণ হবে না তোমার? যদি থেমে যায় সাংগ্রাইয়ের সেই জলকেলি, যদি নিভে যায় মাগিমার ফানুস বাতি, ঘরে নাচের ডোল যদি আর না বাজে তোমার ওই সবুজ গায়ে, অন্তর কি কাঁদবে না তোমার ধুকে ধুকে সেই রাতে? হে যুবা, সোনা বরণ অঙ্গ তোমার, খোপার ওই বনফুলের মাঝে যদি ঢেকে যায় কালো মেঘে, হারানোর বেদনায় ভিজবে কি তোমার আখি অশ্রুজল? তাহলে ছুটে যাও দক্ষিণে এই ক্ষণে, বাঁচাও তোমার বোনেদের, বাঁচাও তোমার ভাইদের, যাদের সব কেড়ে নিচ্ছে নিদারুণ ঘূর্ণিঝড়। সে এক ড্রাকুলা, রক্তপান করবে যত, বলিয়ান হবে তত। তোমার নিঃসহায় ভ্রাতা ভগিনী রক্তপান করে বেড়ে উঠবে সে, দিয়ে আসবে তোমার পানে, তোমারে বদিবে যে দক্ষিণে বাড়ি শেষে বন্ধু বেছে। এখনই থামাও তারে বাঁচিবার তরে। ধন্যবাদ সবাই। খুব সুন্দর। আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো কথার ব্যঞ্জনা। আমি এখন সোহেলদার কাছে যাচ্ছি। সোহেলদা যেটি বলছিলাম শুনতে পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, খুবই ক্লিয়ার শুনেছি, সবগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আমি একটু সোহেলদার কাছে যেতে চাই। সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমাদের যে যুব সমাজ যে ডিজিটাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করছে, সেটাকে পজিটিভলি তারা কিভাবে ব্যবহার করতে পারে, এই জায়গাতে আপনি যদি একটু মানে কি বলবো, একটা ইন্সপায়ারিং কিছু যদি কথা যদি বলেন সোহেলদা। ধন্যবাদ জানাচ্ছি মথুরাদাকে আমাকে আবারও সুযোগ প্রদানের জন্য। আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি, যে আসলে আমরা যাদেরকে জাতির কাণ্ডারি বলি, যে যুব সমাজ, যারা এই সমাজের পরিবর্তন নিয়ে আসতে পারে, তাদের কাছে আসলে আমাদের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু যে বিষয়টি দেখা যায় যে আমরা সহজে যে বিষয়গুলো পাই, যেমন এই ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলি আমরা, বা মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসটি অনেক বেশি বেড়েছে এই কোভিড-19 এই সময়ে। এবং হচ্ছে যুবকদের মাঝে এখন একটি অনেক বড় প্রত্যাশা থাকে, আসলে তারা হাই স্কুল পার হওয়ার সাথে সাথেই অথবা তার আগে থেকেই যে সবার হাতে হাতে একটি স্মার্টফোন থাকবে, এরকম একটি চিন্তা কিন্তু থাকে সবসময়। তাহলে কিন্তু আসলে আমরা যদি আসলে আমাদের এই প্ল্যাটফর্ম গুলোকে পজিটিভলি ব্যবহার করতে পারি, তাহলে এটি আমাদের জন্যই আসলে মঙ্গল নিয়ে আসবে। কারণ আমরা এই থাইল্যান্ডেও দেখি আসলে এই কোভিড এর কারণে যখন লকডাউন বা বিভিন্ন মুভমেন্ট রেস্ট্রিকশন এবং স্কুলগুলো বন্ধ হয়ে যায়, তখন আমি দেখেছি যে প্রাইমারির স্টুডেন্ট পর্যন্ত আসলে তারা অনলাইনে পড়াশোনা করছে, এবং সবার হাতেই হয়তো প্যাড বা ল্যাপটপ অথবা মোবাইল থাকছে, এবং তারা নিয়মিত অনলাইনে তারা ক্লাস করছে। তার মানে এটি আসলে তাদের জন্য প্রয়োজন। তখন আর বাবা মা তাদেরকে বাধা দিতে পারছে না যে তারা যেন মোবাইলটি ব্যবহার না করে, ইন্টারনেট যাতে ব্যবহার না করে সেটি। কারণ হচ্ছে তখন কিন্তু তাদেরকে বাধ্য হয়ে আপনার সন্তানদের আসলে এই ডিভাইসটি দিতে হচ্ছে। কিন্তু এই যে মানে পজিটিভলি এটি ব্যবহার করবার জন্য। কিন্তু যখন দেখেন যে আসলে এটি একটি উসিলা মাত্র আর কি, যে মোবাইল গ্রহণ করাটি যদি ছেলে মেয়ের ক্ষেত্রে হয়, মানে অনলাইন ক্লাসের নামে, কিন্তু আসলে তাদের যদি দৃষ্টিভঙ্গি অন্যটা থাকে, যে একটা মোবাইল হলে বা অনলাইন অ্যাক্সেস করতে পারলে আমার তো অনেক বিনোদন বা অনেক কিছু আমি অ্যাক্সেস করতে পারবো সেখানে, সেরকম যদি চিন্তা থাকে, তাহলে সেটি কিভাবে কন্ট্রোল করা যায় সেটি একটি বিষয়। কিন্তু ক্লাস করার জন্য, জানার জন্য হলে কোনো সমস্যা নেই। তাহলে সেই দিক থেকে আমাদের দেখতে হবে, তাদের বয়স অনুযায়ী মোবাইলটি দিতে হবে এবং সে কি করছে, এবং বিশেষ করে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, বন্ধু বানাতে হবে। বাবা মা এবং সন্তানদের সম্পর্ক যেন অনেক দূরত্বের না হয়, এই বিষয়গুলো আসলে খেয়াল করতে হবে। এবং যুবক সমাজ যারা আছে তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিতে হবে, তারা যেন এই প্ল্যাটফর্মটি, ডিভাইসটি ভালো কাজে ব্যবহার করে সেটি। এখন হচ্ছে এটি তো আসলে যারা উদীয়মান কিশোর, তাদের জন্য এটি হয়তো উৎসুক একটা অন্যরকম তাদের থাকতেই পারে। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের জানা শোনা 18 বছরের বেশি যুবক যুবতীরাই আসলে এখন এই অনলাইন ডিভাইস গুলো নিয়ে সারাদিন পড়ে থাকে, সময় নষ্ট করে,
আসল পড়াশোনা করে না, সেটি কিন্তু আসলে চিন্তার বিষয়। সেই ক্ষেত্রে আসলে আমাদের যুবকদের আসলে আগ্রহ সৃষ্টি করতে হবে, যে তাদের ভালো লাগার জায়গা তৈরি করতে হবে, তাদেরকে কত বেশি আসলে সৃষ্টিশীল করা যায় সেই বিষয়টি আমাদের চিন্তা করতে হবে। তাদেরকে দেখাতে হবে যেন তারা অনলাইনে প্রশিক্ষণ নিতে পারে, যেমন তারা যেন একটি সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারে। আপনি হলেন 1 মিনিটের ভিডিও বা 2 মিনিটের ভিডিও হোক, সেটি যদি আপনি একটু এডিটিং করতে পারেন, তাহলে কিন্তু সেই এডিটিং করা বিষয়টি যখন আপনি আপনার নেটে ছাড়বেন, তখন কিন্তু আপনার যে আনন্দ সেটি কিন্তু অনেক বেড়ে যাবে। তখন ভালো কিছু এই যে এইগুলো করার, যে এডিটিং করার, তারপরে কোনো কন্টেন্ট তৈরি করা, এই বিষয়গুলো যদি তারা করে, তারা মজা পায়, তাহলে দেখবেন যে তাদের আগ্রহটা এই দিকে থাকবে এবং ভালো কাজে এটি ব্যবহার হবে। এবং সেটি যাতে অবশ্যই পড়াশোনার বাইরে এত বেশি করতে হয়, এবং পড়াশোনার সময় নষ্ট করে যেন এটি করা না হয়, এই বিষয়গুলো আসলে যুবকদের খেয়াল রাখতে হবে। এবং অনেক ভালো ভালো অনলাইন ক্লাস আছে, 10 মিনিটের টিচিং আছে, অনেক কিছু আছে এখন অনলাইনে, ইউটিউবে আছে। এই ভালো শিক্ষাগুলো আমরা সহজে এখন আমরা এইগুলো যুবকদের মাঝে এগুলো দিতে পারি, তাদেরকে লিঙ্কগুলো দিতে পারি, তারা এগুলো অ্যাক্সেস করে অনেক বেশি লাভবান হতে পারে। এটি তো যাই হোক, এটি ছিল একটি বিষয়। আরেকটি কথা বলে আমি শেষ করছি। আমার বন্ধুবর এখানে মিঠুন রাকসাম অনেক কিছু বলে গিয়েছেন, অনেক ধন্যবাদ জানাই তাকে। তার আসলে থক বিনিময়ের মতো প্রকাশনা পেয়েছি বলে আমরা দেখেছি যে এই যে আদিবাসী বিষয়টি যে গুরুত্ব সহকারে যেভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে, এটি আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে অনেক বড় একটি প্ল্যাটফর্মে পরিণত হবে এবং আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। সেখানে মিঠুন রাকসাম যথার্থভাবে বলেছেন যে আদিবাসী সাহিত্য আসলে পিছিয়ে পড়া কোনো সাহিত্য নয়। আমরা আমাদের আসলে সাহিত্যকে বা আদিবাসী মানুষগুলোকে পিছিয়ে রাখা হয়েছে বলা যায়, যে আসলে আমাদের পিছিয়ে রাখা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা না থাকার জন্য, বা আমরা অ্যাক্সেস করতে পারছি না এই জন্য। কিন্তু আদিবাসীদের সাহিত্য বা সংস্কৃতি কখনোই কিন্তু পিছিয়ে পড়া নয়, হয়তো আমরা সেটি বিকাশ করতে পারছি না, সেটি লুকায়িত পর্যায়ে রয়েছে, সেটি একটি। তারপরে হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হলেও যে আমরা আসলে অনেক কিছুই কিন্তু আসলে এখানে নিয়ে আসতে পারতেছি না, সেটি অ্যাক্সেস কিভাবে বাড়ানো যায়, কিভাবে আদিবাসীদের লুকায়িত যে ভাষা সংস্কৃতি মূল্যবোধ গুলোকে তুলে ধরা যায়, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মিঠুন যে উদাহরণটি দিয়েছে, যে আসলে অনেক সময় উঠে আসছে কিভাবে এটি অন্যের দ্বারা আমাদের সংস্কৃতি মূল্যবোধ গুলো উঠে আসার যে একটি ফল মিঠুন এখানে শেয়ার করেছে, যে স্নাল হয়ে গেছে লাল এরকম, অথবা দেখা গেছে যে আমাদের ভাষা সাহিত্যকে আরো বিকৃত করা হয়েছে। এই বিষয়ে আসলে আমাদের আরো বেশি নজর দিতে হবে। যেমন এই বিষয়টা আসলে অনেকটা এরকম যে আদিবাসী ভাষায় শিক্ষা ও আদিবাসী শিক্ষকদের যারা প্রদান করা, যেরকম যাদের উচ্চারণটি হয়তো তারা ওইভাবে আয়ত্ত করতে পারেনি বা আদিবাসীর মতো হয় না, কিন্তু তারাই টিচার, তারাই অন্য ভাষার শিক্ষা দিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই জন্য হচ্ছে আদিবাসীদের আরো বেশি এগিয়ে আসতে হবে, তাদের সংস্কৃতি, তাদের মূল্যবোধ, তাদের সাহিত্যগুলো তাদেরকেই তুলে ধরতে হবে। আমি শেষ করছি কয়েকটি সুপারিশ মালা এবং প্রস্তাবনা দিয়ে আজকে অনুষ্ঠানে আমার কথাগুলো আমি এখানে শেষ করব। সেটি হচ্ছে যে আমি প্রথমে যেটি বলেছি, আদিবাসীদের মধ্যে অবশ্যই সাহিত্যানুরাগী হতে হবে, সাহিত্যের প্রতি আমাদের অনুরাগ আরো বাড়াতে হবে, যে আসলে সাহিত্য যে একটি জীবন, সাহিত্যের মধ্যে যে আনন্দ, এই বিষয়টি আসলে অনুধাবন করতে হবে এবং এটি জাগিয়ে রাখতে হবে, সেটি একটি। তারপর হচ্ছে আমাদের সবসময় বক্সের মধ্যে চিন্তা না করে আমাদের বাইরে থেকে চিন্তা করতে হবে। বাইরের প্ল্যাটফর্ম, এই অনলাইনে যেহেতু আমাদের সুযোগ সহজলভ্য, আমরা কতটা আসলে গ্রহণ করতে পারি সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আগামী বছর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক, 10 বছরে, সেখানে অনেক অনুষ্ঠান হবে, আমরা জানি অনেক সুযোগ থাকবে আমাদের। কিন্তু আমরা যখন দেখি আসলে এটি এশিয়া রিজিয়নাল বা আন্তর্জাতিক পর্যায়ে যখন অনুষ্ঠানে আমরা কোনো সার্কুলার দিতে দেখি, খুব বেশি অংশগ্রহণ আমরা করতে দেখি না, সেটি কিন্তু একটি বড় সীমাবদ্ধতা, সেটি আমাদের বাড়াতে হবে। সেখানে আমরা দেখি মথুরাদা ভাষা নিয়ে কাজ করেন বলে মথুরাদা বাংলাদেশ থেকে শুধু একজন অংশগ্রহণ করছেন বা আরো 2-1 জন অংশগ্রহণ করছেন, বিষয়টি সেরকম না। প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি ভাষার মানুষের এখানে অংশগ্রহণের অধিকার রয়েছে, সুযোগ রয়েছে। সবাই যদি আমরা একটু খেয়াল করি, এগুলিতে অংশগ্রহণ করবার চেষ্টা করি, তাহলে সেখানে আমরা আমাদের মতামত গুলো দিতে পারি। সেখানে কিভাবে এই ছোট ছোট জাতির ভাষাগুলোকে আসলে টেক কেয়ার করা যায়, সেই সুপারিশগুলো আমরা দিতে পারি, সেইভাবে উদ্যোগগুলো আমরা নিতে পারি। এই জিনিসটি বাড়াতে হবে, আমাদের স্কিল আরো ডেভেলপ করতে হবে। যদিও অ্যাক্সেস অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে সীমাবদ্ধতার জন্য, তবু তো আসলে অনেকেই আমরা পারলেই হবে না, আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
এবং নিজস্ব ভাষা সংস্কৃতি ভালোবাসতে হবে এবং নিজে এটি ব্যবহার করতে হবে এবং সেটি বিকাশেরও পথ তৈরি করে দিতে হবে। যেমন একজন আমার যে ভাষা আমি যদি অন্ততপক্ষে শুরু করে দিয়ে যাই, অন্যজন কিন্তু সেটি আসলে তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করবে, সেটি আমাদের ভাবতে হবে। না হলে দেখা যাবে যে আমাদের ভাষাভাষী লোকগুলো যদি হারিয়ে যায়, তখন হয়তো অনেক বছর পর সেই ভাষা বা ভাষার মানুষগুলো হারিয়ে গেলে অন্য কেউ হয়তো এই সাহিত্য নিয়ে কাজ করবার চেষ্টা করবে, কিন্তু সেখানে ভুল ভালে আমরা দেখবো যে সেই সাহিত্যটি আসলে সংস্কৃতিগুলো অন্যরকম হয়ে গেছে। একটি ভালো দিক হচ্ছে আমাদের আগ্রহ সৃষ্টি হচ্ছে, অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমাদের হাজং সাহিত্যের কথা বললে আমরা এবার আদিবাসী দিবস আমরা হাজং ভাষায় করেছি, আমাদের বেশ কিছু প্রোগ্রাম হাজং ভাষায় করেছি, এরকম আমাদের বিকাশ ঘটাতে হবে। সবচেয়ে বড় দায়িত্বটি শেষে বলবো আমি যে রাষ্ট্রকে এই আদিবাসী সাহিত্যের প্রতি আসলে আরো মনোযোগী হতে হবে, মূল্যায়ন করতে হবে এবং শ্রদ্ধা করতে হবে এবং পৃষ্ঠপোষকতা আরো বাড়াতে হবে। এটি বলে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, শেষ করার আগে আপনি একটি হাজং কবিতা অথবা হাজং প্রেক্ষিত থেকে লেখা একটা বাংলা কবিতা যদি শোনান, তাহলে আমাদের যারা শুনছেন দেখছেন তারা একটু তৃপ্তি পাবেন। ওকে দাদা, আমি চেষ্টা করছি একটি কবিতা। আমি যদিও এটি মূল আসলে হাজং ভাষায়, কিন্তু আমি অনুবাদটি পড়ছি, যেহেতু অনুবাদ আমি নিজেই চলবে করেছি। চলবে, সেটি হচ্ছে হ্যাঁ ঠিক আছে। আপনারা জানেন যে হাজং মানে একটি লড়াকু জাতি বলা হয়। তারা অনেক লড়াই সংগ্রাম করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জমিদার হাতিখেদা আন্দোলন, নানকার আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে হাজংদের অংশগ্রহণ এবং অবদান ছিল। এবং সেই অবদানের মধ্যে লড়াকু শহীদদের মধ্যে আমরা একজনের কথা জানি, যেটি রাশিমণি হাজং। আপনারা সবাই শুনেছেন হয়তো তার নাম। তাকে আমরা হাজংদের আসলে মাতা বলি, হাজং মা ও রাশিমণি বলি। তো রাশিমণিকে নিয়ে আমি একটি কবিতা লিখেছিলাম, হাজং মা ও রাশিমণি। তার বাংলাটি আমি এখন পড়ছি। 31শে জানুয়ারি 1946 সাল, হাজং জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিনে দেখা দিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। টঙ্ক প্রথা আর জমিদার নানকারদের অন্যায় নীতির বিরুদ্ধে সেদিন গর্জে উঠেছিল মাতা রাশিমণি, গর্জে উঠেছিল হাজং কৃষক জনতা, গর্জে উঠেছিল গারো পাহাড়ের পাদদেশ। টঙ্ক মানে ধান করারই খাজনা, জমিতে ফসল ফলুক আর না ফলুক একটি বিরাট অংশ জমিদাররা আদায় করে নিত গরিব, নিরীহ ও মেহনতি কৃষকদের কাছ থেকে। হাজং কৃষক এই অন্যায় নীতির বিরুদ্ধে গড়ে তোলে দুর্বার আন্দোলন। পাড়ায় পাড়ায় চলে গোপন বৈঠক, জান দেব তবু ধান দেব না। রাশিমণি হাজং এই আন্দোলনের একজন প্রথম সারির নেতা। ধাত্রী ও কবিরাজি বিদ্যায় পারদর্শী, মানব কল্যাণমূলক কাজেও তার জনপ্রিয়তা তখন তুঙ্গে। সেদিন হাজং গ্রামগুলোতে চলছে ব্রিটিশ পুলিশের তল্লাশি। হায়েনার চোখ এবার সোমেশ্বরী নদীর তীরে বহেরাতলি গ্রামে। কাউকে না পেয়ে সদ্য বিবাহিতা কুমুদিনী হাজংকে জোরপূর্বক ধরে নিয়ে গেলে পথ আগলে বাধা দেয় রাশিমণি হাজং ও তার দল। পুলিশ বাহিনীর সশস্ত্র অস্ত্রের বিরুদ্ধে লড়তে অনেকে প্রথমে সংকোচ বোধ করলে রাশিমণি বলে, আমি নারী, একজন নারী হয়ে নারীর মান রক্ষা করব, না হয় মরব, তোমরা তোমাদের নীতি নিয়ে বসে থাকো। এভাবেই সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই মহিয়সী নারী। এক পর্যায়ে পুলিশের গুলির আঘাতে নিস্তব্ধ রাজপথ। অবশেষে বেঁচে যায় কুমুদিনী, সম্ভ্রম রক্ষা পায় পুরো হাজং জাতির। মাতা রাশিমণি আজ গর্বিত শহীদ। ধন্যবাদ। ধন্যবাদ সোহেলদা, খুবই সুন্দরভাবে আপনি অনেকটা হাজং মাতা রাশিমণির কাহিনী আমাদের সামনে উপস্থাপন করেছেন কবিতার মধ্য দিয়ে। এটা আমরা ইতিহাসের অংশ, মানে অনেকটা অংশের ভিতরে ঢুকে যাচ্ছিলাম আপনার কবিতার মধ্য দিয়ে। প্রমোদা, আমার মনে হয় যে আমরা এখন মিঠুনদার কাছে শুনি, তারপরে শেষে আপনাকে দিয়ে একেবারে শেষ করি, নাকি ওভাবে করি? আসলে মিঠুনদার কাছে আমার একটু আগ্রহ আছে একটা বিষয়, সেটা হচ্ছে
ধরেন আপনি তো গুরুত্বপূর্ণ অনেক বিষয় মানে আমাদের সাধারণত যখন বড় বড় একাডেমিশিয়ানরা গবেষণা করেন বা কাজ যখন করেন, তারা গুরু গম্ভীর অনেক বিষয় বেছে নেন। তো আপনি খুব সহজ একটা বিষয় মানে কি বলবো যে আমাদের জীবন দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে হয়তো সাধারণ চোখে মনে করা হবে যে এটা খুবই সামান্য বিষয় বা সাধারণ একটি বিষয়, কিন্তু সেটিকে আপনি গবেষণার অংশ বা গবেষণার বিষয় হিসেবে ধরে আপনি একটা গবেষণা প্রবন্ধ আপনি বই করেছিলেন মান্দি জাতির পানীয় ও খাদ্য বৈচিত্র্যের উপরে। এখানে আমার এটা হচ্ছে যে এই ধরেন এই যে আমাদের নতুন প্রজন্ম, তাদের সামনে হয়তো আমরা অনেক সময় যখন বলি যে তোমরা কিছু লেখো না, তখন তারা মনে করে যে না, লিখতে গেলে তো আমার বড় বিষয় ভাবতে হবে, অনেক বড় চিন্তা করতে হবে, একাডেমিশিয়ানদের মতো করে ভাবতে হবে। এই জায়গাগুলোতে তারা সাধারণত ভেবে থাকে। তো আমি যেটা বলার চেষ্টা করি সেটা, তোমার এত বড় বিষয় ভাবার দরকার নাই। প্রথম যখন তোমার কিছু কাজ করতে হবে, তখন তুমি জাস্ট একটা তোমার মোবাইল ফোন হাতে আছে, মোবাইল ফোনটা হাতে নিয়ে তুমি বাজারে যাও। বাজারের দিনে বাজারে গিয়ে আমার গ্রামের লোকজন, আমার বিশেষ করে নারীরা, আমার মায়েরা যে জুম থেকে যে ফসলগুলো নিয়ে আসছে বিক্রির জন্য, অথবা সাধারণ যে জঙ্গল থেকে সংগ্রহ করে যে নিয়ে এসছে বা যে লতা পাতা নিয়ে এসছে বিক্রির জন্য, এগুলোকে তুমি ছবি তুলো এবং নাম লিখো। এগুলো কি, বাংলায় কি বলে, চাকমাতে কি বলে, ত্রিপুরাতে কি বলে, মারমাতে কি বলে, এগুলো নাম লিখো। দেখা যাবে যে ওই এক বাজারেই তোমার একটা বই হয়ে। কিন্তু তারা সেটা করে না। তারা ভাবে যে হ্যাঁ, আমার গবেষণা করতে হবে বড় বিষয় অনেক এই জায়গায়। তা আমি আপনার ওই যে ওই বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে আসলে হ্যাঁ, আমাদের নতুন প্রজন্মের এটা তাদেরকে ইন্সপায়ার করার ব্যাপার আছে যে আমাদের সবসময় যে একাডেমিক বড় বই নিয়ে ভাবতে হবে, বড় বিষয় নিয়ে গবেষণা করতে হবে এমন না। আমাদের সামনে আছে, আমাদের ঘরের মধ্যে আছে, আমার হাতের কাছেই আছে। এরকম বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে, গবেষণা করতে হবে, লিখতে হবে, আমাদের প্রজন্মকে জানাতে হবে। না হলে দেখা যাবে যে আজকে যেটা আমি দেখছি, আগামী বাজারে সেটা নাও উঠতে পারে, আর এরপরে ওটা বিলুপ্ত হয়েও যেতে পারে। যে গারোর যে জাতীয় পানীয়র কথা আপনি লিখেছেন, যে জাতীয় খাদ্যের কথা আপনি লিখেছেন, ওটা আপনি লেখার সময় যেরকম ছিল এখন হয়তো আর সেরকম নাই। সেটা কিন্তু পরিবর্তন হতে থাকবে। তো এগুলো কিন্তু মানে ভাবার অবকাশ আছে। এই জায়গাতে আপনি একটু যদি ইন্সপায়ারিং কিছু বলেন আমাদের নতুন প্রজন্মের জন্য, সেটা একটু আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আনমিউট করেন দাদা, আনমিউট করতে হবে। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো আপনারা মূলত এখানে আপনারা যারা আছেন, আমম দা আপনি আছেন, এই যে বরেন্দ্র দা আছেন, হ্যাঁ, আপনারা কিন্তু সবাই আমার সিনিয়র এবং শ্রদ্ধাভাজন মানুষ। আপনাদেরকে আমরা ছোটকাল থেকেই দেখে আসছি আপনাদের লেখা বিভিন্ন ম্যাগাজিনে, হ্যাঁ, আদিবাসী যে সংহতি প্রকাশ সেখানে বোধহয় আমরা দেখেছি আপনাদের নাম। আমরা কিন্তু বড় হয়েছি মূলত। আমার দোস্ত সোহেল কি বলে আমি জানি না, আমরা কিন্তু সমসাময়িক একদম আমরা দোস্ত পড়াশোনা করেছি। তো আপনাদেরকে আমি একটু বলতে চাই যে আপনারা অগ্রজ, আপনারা কিন্তু এই যে যারা ইয়াং তরুণদেরকে কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, হাতে ধরে নিয়ে আসতে হবে। এই যে বরেন্দ্রদা আছেন একটা ইউনিভার্সিটিতে, আপনি করেন না একটা মানে আদিবাসী সাহিত্য আড্ডা করেন। আপনি যেহেতু ইংরেজি ডিপার্টমেন্টের, আপনি মাসে করার দরকার নাই, 3 মাস পর আপনি ইয়াংদেরকে বলেন, যত বর্তমান ডিজিটাল যুগে ফেসবুকে লিখেন, মানে এত ইয়াং এখন পজিটিভ ইয়াংরা আসছে। আমি এই থকবিরিং করতে গিয়ে দেখেছি যে অনেক ইয়াংরা এখন কবিতা লিখছে এবং তাদের প্রতিবাদের ভাষা এখন মানে ওরা ফেসবুক করে, মানে খুব সুন্দর। এই ইয়াংদেরকে আপনি কি করেন যে বরেন্দ্র দা আপনার ইউনিভার্সিটিতে আপনি বলেন যে আদিবাসী আমরা সাহিত্য আড্ডা করব, তোমরা আসো। আপনি বলেন যে প্রয়োজনে আমাকে বলেন, থকবিরিমকে বলেন কিংবা কাউকে বলেন যে আয়োজন আমি জায়গা দিচ্ছি, আমার ডিপার্টমেন্টে আমরা কাজ করব, এখানে আমরা আড্ডা দিব, হয়তো মাসে একবার কিংবা 3 মাসে একবার, তোমরা সব ইয়াংদেরকে নিয়ে আসো। তো এখানে আমরা করব এবং আপনার যে পরিচিত বন্ধুরা আছে লেখক বন্ধু, তাদেরকে অতিথি করে নিয়ে আসবেন কিংবা আপনার ডিপার্টমেন্টেরই কাউকে ইংরেজি সাহিত্যের লোকজনকে নিয়ে আসবেন। আমি বলতে চাচ্ছি কি যে আপনারা যেমন আমাদেরকে একটু নিয়ে আসবেন এবং তরুণদেরও একটা দায়িত্ব যে অগ্রজদেরকে গুরুত্ব দিতে হবে, সম্মান দিতে হবে, তাদের লেখা পড়তে হবে। আমরা বাংলা একাডেমির যে বিশাল বইমেলা হয় সেখানে গিয়ে শুধু
জাফর ইকবালের বই কেন কিনবো, হুমায়ুন আহমেদের বই কেন কিনবো? আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে মথুরা বিকাশ ত্রিপুরার মানে দাদার কোনো বই আসছে কিনা, কিংবা আমাদের বরেন্দ্রদার কোনো বই আসছে কিনা, পরাগ রেসিলের, থিপিল নকরেগের, মতেন্দ্র মার্কিনের কোনো বই আসছে কিনা। যে আমাদেরকে এই মানসিকতা নিতে হবে, মানে ইয়াংদেরকে আমি বলছি। এবং পাশাপাশি আমরা যারা বই মেলাতে যাই, তাতে কি হবে, আমাদের যে এক কোনায় একটা একজন আদিবাসী লেখক সে বসে আছে, সে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সে হয়তো বাংলা সাহিত্যের কেউ তাকে চেনে না, কিন্তু আমি যাকে চিনি আমি তো তার সাথে আড্ডা জমিয়ে ফেলতে পারি, ওখানে একটা চায়ের চা খেতে খেতে আড্ডা দিতে পারি এবং খবর নিতে পারি। এবং 10টা বাংলা সাহিত্যের বই না কিনে আমি 8টা কিনি, 2টা আমি আদিবাসী সাহিত্যের বই কিনি। মানে আমি এখন এটা বলতে চাই ইয়াংদেরকে যে একঝাঁক যেহেতু তরুণরা চলে আসতেছে, যেমন আমি থোকবিরিং করতে গিয়ে একটু দেখলাম যে আমাদের যে অনেক এখন ফেসবুকে দেখে যে অং মার্মা নামের একজন মার্মা ছেলে, সে খুব সুন্দর একটি মার্মা উপকথা করেছে, আমি কিনেছি গত বছর, মার্মার লোককাহিনীর গল্প, অং মার্মা একটা বই করেছে। তারপরে ইদানিং দেখছি সুচালা জোশ নামে, সে বোধহয় চাকমা মনে হয়, সে লিখছে। একইভাবে আমাদের গারো ছেলেদের মধ্যে থেকে এক ঝাঁক, যেমন প্রণব নকরেক লিখছে, জাদিল মৃ লিখছে, নিগুর মরং লিখছে, এবং তাদের বই আসছে, যে শরৎ মরং লিখছে, মানে ইয়াংরা লিখছে। একইভাবে এই যে সোহেল হাজং জাতিসত্তার বাংলাদেশের কতজন আছে, গুটি কয়েকজন, তার মধ্যে সোহেল হাজং ডেডিকেটেড একজন দায়িত্বশীল আমি মনে করি, তার সমাজের জন্য তার দায়িত্ববোধ সেটা মনে প্রখর আমি মনে করি। সে দায়িত্ববোধ থেকেই তার আদিবাসী বিষয়ক বই কিংবা প্রবন্ধ, যখন যেখানে দুর্ঘটনা হচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার কথা, বন বিভাগে কাটা হচ্ছে, যেখানে ধর্ষণ হচ্ছে, যে জায়গাটায় সে কলম ধরছে। আমি মনে করছি এটা একটা পজিটিভ দিক, যে একটা ইয়ং আসছে। এখন আমাদেরকে, আপনারা যারা সিনিয়র আছেন, আপনারা আমাদেরকে নিয়ে আসবেন, যত্ন করবেন, তুলে আনবেন। আপনারা যদি আমাদেরকে বলেন, আদর করেন, তাহলে ইয়াংরাও আপনাদেরকে সম্মান করবে। এবং ইয়াংদেরকে আমি বলতে চাই যে তোমরা বাংলা একাডেমিতে না, শুধু যেখানেই যাও, বইয়ের দোকানে যাও, আদিবাসীদের বাঙালি সাহিত্যের পাশাপাশি আদিবাসী লেখকদের বই খোঁজো, যে মথুরাতে কি লিখলো সে, দেখি তো। সে তো বড় বড় কথা বলে, সেমিনারে বলছে, সব জায়গায় বলছে, সে আসলে কি লিখে। এই যে মিঠুন রাকসাম এত কথা বলে, সে আসলে কি লিখছে, তার প্রকাশনের যে মানটা কেমন, তার বইটা একটু কিনে দেখি তো, তার বাধাইটা কেমন। হ্যাঁ, সে যে এত কথা বলে, তার কি বলবো, তার যে এই যে সে কাজ করছে, তার কাজের যে মানটা কেমন আমাকে দেখতে হবে। এবং আমাকে এটা বিচার করতে হবে যে বাঙালি সাহিত্যের সাথে আদিবাসী সাহিত্যের যে তুলনামূলক যে বিচার বিশ্লেষণ, আমাদেরকে সে ক্ষমতা রাখতে হবে। এবং এই যে কবিতা বিষয়ক যদি আলোচনা করি, গল্প বিষয়ক যদি আলোচনা করি, উপন্যাস যদি করি, তাহলে আমাদেরকে বাংলা ভাষার উপন্যাসের সাথে সাথে আদিবাসীদের যারা লিখছেন তাদের খবর নিতে হবে। এবং আমরা যারা লিখছি, এবং আমি একটু আগে বলেছি আমাদের বিশাল মুক্তিযুদ্ধের আদিবাসী মুক্তিযুদ্ধ আছে, তাদেরকে নিয়ে আমরা তো লিখতে পারি, উপন্যাস লিখতে পারি, গল্প লিখতে পারি। বিপম চাকমা অজগর নামের একটা উপন্যাস লিখেছে, হ্যাঁ, যে বিপম চাকমা। আমি জানি না তার বই কয়টা বিক্রি হয়েছে, কিন্তু আমাদেরকে তো খবর নিতে হবে, একজন চাকমা ভাই, একজন চাকমা লেখক কি লিখেছে, আমাকেই তো সেটা খবর রাখতে হবে। এবং আমি আমাকেই খবর রাখতে হবে। এবং আপনারা যারা আলোচনা করছেন, আপনারা নিজেদেরও যদি একটা বই পড়া ভালো লাগে, সিনিয়ররা, অগ্রজ লেখকরা, আপনাদেরকে বলতে হবে যে এই ছেলেটা ভালো লিখছে, এই তরুণটা ভালো লিখছে, তখন ওই তরুণটা দেখবেন মানে খুশিতে আত্মহারায় টকবক করবে। আমাকে যদি সেলিনা হোসেন বলে যে মিঠুন রাকসাম ভালো লিখে, আমি এক ধাপ একদম মনে হচ্ছে না, আমি একদম সুপার স্পিডের মতো আমার মানে প্রেরণাটা আমি পাই। আমি সরকার আমিন যদি বলে তোমার এই কবিতাটা খুব ভালো হয়েছে, এবং উনি তো সবসময় অভিভাবক হিসেবে থাকেন ওনারা, যে যখন বলে যে মিঠুন তোমার এই কাজটা ভালো হচ্ছে, তখন আমার মনে হয় যে আমি শান্তি পাচ্ছি, প্রশান্তি পাচ্ছি, না আমি আরো কাজ করব। একইভাবে মথুরা দাস যদি বলে যে এই যে একটু আগে বললেন যে গারো ভাষার যে খাদ্য পানীয় নিয়ে লেখা, আমি কিন্তু অনেক 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 শান্তি পেয়েছি। এবং আমার ভিতর আরো কি হচ্ছে যে আমাকে আরো লিখতে হবে,
আরো লিখতে হবে। এবং ইয়াংদেরও একটা দায়িত্ব থাকবে, আমরা যারা লিখছি নিজেদেরকে বেশি পারদর্শী মনে করে নয়, দাম্ভিকতা আমাদেরকে এটা ছাড়তে হবে এবং আমাদেরকে সমীহ করতে হবে বড় লেখকদের। তারা যেটাই লিখে যাক, যেটাই লেখক সেটা আমাদেরকে পজিটিভলি এবং সম্মানের সহিত সেটা আমাদের গ্রহণ করতে হবে। এবং জেনারেশনের যে গ্যাপ থাকে হয়তো বোঝাপড়ার তখন ঝামেলাটাও হতে পারে, কিন্তু তার অর্থ এই না তাকে খারিজ করে দেয়া। আমি মনে করি তাকে খারিজ করে দেওয়ার কিছু নেই। সে তার দৃষ্টিভঙ্গি থেকে, তার চিন্তা ভাবনা থেকে লিখছে, আমি আমার চিন্তা ভাবনা থেকে লিখছি। হয়তো মতের মিল না হতে পারে, কিন্তু এমন না সে খুব খারাপ লিখছে তা না। তো আমাদের এই যে আমরা যে অনলাইনের যে ডিজিটাল যুগের যে সেই কিশোর ত্রিপুরা আছেন একজন, সে লিখছে, আমি সেটা অনলাইনের মাধ্যমে জানতে পারছি। এবং সে খাসিয়াপল্লীর একজন লিখছে, সে সাঁওতাল ছেলে লিখছে, এখন সেটা অনলাইনের মাধ্যমে আমি জানতে পারছি। এবং এটা আমাদের জন্য পজিটিভ দিক, এবং এটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো দিক। এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা আয়োজন করেন, আপনাদের জায়গা থেকে আয়োজন করেন, মথুরাদা আপনি আপনার জায়গায় আয়োজন করেন, আমরা এগিয়ে যাব। প্রয়োজন বোধে আমরা ছেলে পেলে নিয়ে যাব, আমরা আড্ডা দেব, কারণ আড্ডা না দিলে কিন্তু হবে না। আমরা আজকে কথা বলছি, এটা কিন্তু খুব সুন্দর আড্ডা। আমি মনে করি এটা অনেকজন দেখবে, আমাদের থকবির নিউজ থেকে দেখবে, আমাদের থকবির নিউজে যে এক ঝাঁক তরুণ আসছে, এটা তো ডিজিটালের আমি মনে করি সুবিধা। এই যে তরুণদের নাম বললাম এবং যাদের নাম বলতে পারি নাই, হ্যাঁ নাম মনে আসছে না, কিন্তু এটা তো আমাদের এই ডিজিটালের সুবিধা। আমি মনে করি যে আমাদের শেরপুরে যে জমি বন বিভাগ কেটে দিল, এটা নিয়ে তাৎক্ষণিকভাবে একজন তরুণ স্ট্যাটাস দিল, এবং এটার পর আমরা জানতে পারলাম যে ওইখানে কি হচ্ছে। তারপর একজন কবিতা লিখে ফেললো, মৃদের যে জমি দখল হয়ে যাচ্ছে সে নিচ্ছে, এই যে দুঃখটা, তাদের বাঁশির কথা বললো, যে দুঃখটা এখন ওই যে আনন্দের কথা বলতো, প্রেমের কথা বলতো, সে বাঁশিটা দিয়ে তারা প্রতিবাদ করছে। এই কথা কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছি। সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, আমরা কিন্তু ওইখানে কতজন মরে যাচ্ছে, কার জমি দখল হচ্ছে, আমরা একটু বুঝতে পারতাম না। ওই তো আমাদের সময় লাগতো, যেটা আগে আমাদের অনেক সিনিয়র কবি, সাহিত্যিক, সে বিখ্যাত লেখকরা শামসুর রহমান থেকে শুরু করে অনেকজন একটা কবিতা লেখার জন্য অপেক্ষা করেছিলেন, লিখে প্রকাশ হওয়ার দেখার জন্য, কিন্তু সে দিনটা নাই। কিন্তু এটার অসুবিধা হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা না করে আমরা ঠাস করে লিখে ফেলছি, তাতে আমাদের মানটা একটু নিচে নেমে যাচ্ছে। কিন্তু এটা বিচার করতে হবে, আমাদেরকে সে ক্ষমতাটা রাখতে হবে। মানটা বিচার করার জন্য, জানার জন্য আমাকে প্রচুর করতে হবে। ওই যে বললাম, আমাদের বই মেলাতে গিয়ে আদিবাসী লেখকদের, বাঙালি লেখকদের পাশাপাশি আদিবাসী লেখকদের বই কিনতে হবে এবং জানতে হবে, এবং আমাদেরকে চিন্তা করতে হবে। আমি তরুণদেরকে এটাই বলবো যে আমরা যেন অগ্রজদেরকে শ্রদ্ধা করি এবং তাদের লেখা আমাদের পড়তে হবে। এবং তাদের লেখা যদি না পড়ি, আমি কিন্তু লিখতে পারবো না। লেখার জন্য আমাকে প্রচুর পড়তে হবে, পড়ার ছাড়া কোনো গতি নাই, আমি যতই বলি না কেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনাদেরকে আবার বলবো, আপনারা আয়োজন করেন, বরেন্দ্র দা আপনি আপনার ডিপার্টমেন্টে আয়োজন করেন, সবাই আমরা এগিয়ে যাব এবং সবাই মিলে একসাথে করতে হবে, একসাথে করতে হবে। আচ্ছা মিথুন দা, কাজে লাগাইতে হবে। ক্যাম্পাস বন্ধ, ক্যাম্পাস খুলো। ক্যাম্পাস হচ্ছে সবচেয়ে সাহিত্যের একটা জায়গা। আমি অনেক ক্যাম্পাসে গিয়েছি, মানে অনেকজনের আমাদের, আমি নাম বলতে চাই না, অনেক ক্যাম্পাসে গিয়েছি, আড্ডা দিয়েছি, অনেক আমাদের সিনিয়র কবি লেখকরা নিয়ে গেছেন, হ্যাঁ প্রাণ খুলে। আমরা এত বাঙালি সাহিত্যের তরুণরা, তাদের এত অভিমত, তাদের এত লেখালেখি, তারা একজন আরেকজনকে দেখতে পারে না, কিন্তু তারা পজিটিভলি সেটা বলে, তারা খারিজ করে দিয়ে না। হয়তো কেউ খারিজ করে দিচ্ছে, কিন্তু খারিজ করে দেওয়ার অর্থ এই না যে একজন খারিজ করে দিয়েছে বলে আমি শেষ, তা না। সবার মতের সাথে একমত হবে না। হামুমদা যে অস্ট্রেলিয়া, কানাডা থেকে যে উনি সাহিত্য করতে পারে, কথা প্রকাশ করতে পারে, আমি বাংলাদেশে থেকে কেন পারি? আমাকে এই স্পিডটা নিতে হবে যে ওনার বয়সের সাথে আমার বয়সে অনেক ডিফারেন্স, উনি যেতে পারে, আমি কেন পারবো না? এবং তরুণদেরকে এটা করতে হবে। আপনার ঠকবিরিমটা আসলে সাহসী পদক্ষেপ ছিল, আপনার ঠকবিরিমটা সাহসী একটি উদ্যোগ। দাদা, শেষ করার আগে আপনার কাছে একটা বাকি পাওনা ছিল, সেটা হচ্ছে মুখ না ধুয়ে লেখা কবিতা থেকে যদি একটা শোনান।
মুখ না ধুয়ে লেখা কবিতা, তারপর সর্বশেষ যে আমার গারো ভাষায় কবিতা জাজুমনি রাসং, মানে জোসদিনের দামাগ। মুখ না ধুয়ে লেখার বেশিরভাগ কবিতা আমার ছাপা হয়েছে উত্তরাধিকারে। আমিন ভাইকে আমি আবারও শ্রদ্ধা জানাই, সরকার আমিন, ডক্টর সরকার আমিন, উনি প্রকাশ করেছেন। তারপর কালীয় কলমে প্রকাশ হয়েছে এবং বিভিন্ন পত্রিকায়, যুগান্তরে পত্রিকায় আপনার ছিলেন সাহিত্য সম্পাদক উনি। তারপর অনেকজন মানে উনি ফিচার মানে দায়িত্বে ছিলেন। শাহরিয়ার ভাই যুগান্তরের ফিচার ছিলেন, ফিচারের প্রধান। তো ওনারা আমাকে এই কবিতাটা প্রকাশ করেছেন, অনেক কবিতা। তো ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রথম আলো অনেক কবিতা ছাপিয়েছেন ওই কবিতা বইয়ের, ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ কৃতজ্ঞতা আমি ওদেরকে এই জন্য জানাবো, ওনারা যদি না কবিতা ছাপতেন আজকে আমি মিঠুন রাকসাম আপনাদের সামনে আমি কথা বলতে পারতাম না, সত্যি। হ্যাঁ, আমি এটার জন্য বলতে চাই, আমাদের যে মতেন্দ্র মনীন্দ্র মারা গেছেন, আমাদেরকে যেমন পাঠ করতে হবে, ওনাদেরকেও আসলে আমাদেরকে নিয়ে পজিটিভলি বলতে হবে। আমার মুখ না ধুয়ে লেখা কবিতাটা আছে কোথায়, আমি দেখতে হবে এখানে আমার সেলফে। এটাকে আছে, ও জাদুংনির আসন আছে, জাদুংনির আসন আছে। আমি এখান থেকে একটা শুধু একদম ছোট গারো ভাষায় আমি একদম ছোট বলছি, 18 নম্বর। জাজংদে বকফাফাল বারাগান্না মিচিকসা বারাওয়াতে আসমি দঙা সেগুবানা সিঙি। ভাষান্তর করছি আমি নিজেই। জ্যোৎস্না, অফ হোয়াইট ঘাগরা পরা নারী, যে তার ঘাগরা ছড়িয়ে বসে আছে প্রণয়ের প্রত্যাশায়। ধন্যবাদ। এটা হচ্ছে সে বইয়ের কি। খুব সুন্দর হয়েছে দাদা, ধন্যবাদ মিঠুনদা। আপনার জ্যোৎস্নাতেই আমরা চলে গেলাম, যদি এখন বাইরে জ্যোৎস্না নাই, বৃষ্টি হচ্ছে। এনিওয়ে খুবই ভালো লাগলো। আমরা এখন মোটামুটি আমাদের আলোচনার শেষের দিকে, যেহেতু কারো কাছে ওরকম নির্দিষ্ট কোনো প্রশ্ন নেই আমাদের যারা দেখছেন, যারা শুনছেন তাদের পক্ষ থেকে, তবে অনেকের জন্য অনেক সুন্দর সুন্দর কথা তারা বলেছেন আমাদের যারা দেখছেন। তো এটা আলাদা করে আর আমি এখানে বলছি না। মাঝে মধ্যে যেহেতু স্ক্রিনে দেখানো হয়েছিল, সোহেলদাকে নিয়ে অনেকে মন্তব্য করেছেন, তারপরে আমার বন্ধু বরেনকে নিয়ে অনেকে মন্তব্য করেছেন, এবং যে মিঠুনদার বিষয় প্রসঙ্গগুলো নিয়ে অনেকে বলেছেন যে ওই যে প্রকাশনী সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলোর ব্যাপারে অনেকে তাদের কমেন্টে তারা উল্লেখ করেছেন। তো এইগুলো আমি আলাদা করে আর এই মুহূর্তে বলতে যাচ্ছি না। আমি যেতে চাই আমাদের প্রমোদার কাছে। তো প্রমোদার কাছে মূলত আমার জানার আগ্রহ আছে, সেটা হচ্ছে ধরেন এই যে উদ্যোগটা আপনি শুরু করলেন বা আপনারা শুরু করলেন, তার মধ্যে আমরা সবাই কোনো না কোনো ভাবে জড়িত হয়ে পড়লাম। এখন আপনারা বা আপনি এই যে উদ্যোগটাকে পরবর্তীতে কিভাবে আপনারা এগিয়ে নিতে চাচ্ছেন, বা বিশেষ করে এটাকে নিয়ে আপনার পরিকল্পনা, আপনার স্বপ্ন কি, যে এই যে ডিজিটাল মিডিয়াতে আমরা একটা পদার্পণ করেছি, সবাই মিলে একটা হাঁটতে শুরু করেছি, এটাকে নিয়ে আপনার স্বপ্ন, আপনার পরিকল্পনা, এগুলো নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। পাশাপাশি আপনি যদি অন্যান্য বিষয় বলতে চান সেটাও বলতে পারেন 5-10 মিনিটের মধ্যে। বলার পরে আপনার মনে হয় যে আমার মনে হয় আপনি আপনার অনেকগুলো কবিতা লিখেছেন, সম্পাদনা করেছেন, যে কোনো একটা আপনার প্রিয় জায়গা থেকে একটা কবিতা যদি বলে আপনি হয়তো শেষ করে দিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আবারও। আসলে না, আমাদের পরিকল্পনাটা আমি একটু বলি, সেটা ওইরকম কিছু না। আমি প্রথমে যেটা বলছি, আমরা যে এমনি মিডিয়া তো ছিল, এখন আমরা নিউ মিডিয়ার যুগে বাস করি। ডিজিটাল মিডিয়া, আমরা নিউ মিডিয়া। তো নিউ মিডিয়াকে বুঝতে হবে। ওইটা নিয়ে অনেক কথা হয়েছে। বরেন্দ্রলাল দা প্রথমতে অনেক একদম সুন্দর করে বুঝিয়েছেন ওইটার ইনস এন্ড আউট। তারপরে সোহেল হাজং ওইটা নিয়ে দেশে এবং বাইরে এবং ওইটার সীমাবদ্ধতা, আমরা কোথায় এগিয়ে আছি, পিছিয়ে আছি, বা আমরা এখনো উদ্ঘাটন করতে পারি না, তো ওইটা নিয়ে বলেন, মিথুনও বললেন অনেক কিছু। তো আমাদের যে পারস্পরিক যে সম্পর্কের কথা,
তারপরে মানে আমাদের মেইন স্ট্রিম থেকে বা ছাপা বিভিন্ন ধরনের সমস্যা বা আমাদের অনলাইনে অনেক ধরনের সমস্যা, ওইগুলো নিয়েও ডিটেলস আছে, আমরা ওইগুলোতে যাচ্ছি না, আবারও বলতেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে নিউ মিডিয়াকে বুঝতে হবে আমাদের সবার, এবং ওইটাকে একটা অস্ত্র হিসাবে, যে অস্ত্র আমাদের অস্তিত্বকে, আমাদের ভাষাকে, আমাদের সাহিত্যকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে, সেইভাবেই ব্যবহার করতে হবে, তাই না? যেমন আগুনকে আমরা ব্যবহার করেছি, আমরা তো শিখেছি তো একদিন না একদিন, তারপরে আমরা লেখাপড়া শিখেছি, হয়তো আমরা কথ্য ভাষা বা ওরাল লিটারেচারে ছিলাম, তো ওইখান থেকে আমরা লিখিত ভাষাতে শিখেছি, বা লিখিত রূপটা আমরা ডেকোডিং, আমরা প্রতীক বা চিহ্নায়ন, তারপরে হলো চিহ্নিত, মানে ওই ধরনের নতুন নতুন কিগুলো আমরা শিখেছি। তো এইভাবে আমরা ডিজিটাল মিডিয়াকেও আমাদের করে নিতে হবে, আমাদের মতো করে, এবং ওইটাকে আমরা বলছি নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়াকে চিনি, ওইটাকে ডিকলোনাইজ করতে হবে। আমরা যেমন আমাদের বডি বা আমাদের শরীরটা আমার, তাই না? আমাদের শরীর, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, এই আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, আমাদের স্পর্শানুভূতি, ওইটা যেন আমাদেরই কথাগুলা যেন চলে আসে আমাদের এই এক্সপ্রেশনে। শুধু আমরা ভোগ করবো না, শুধু আমরা কি বলবো কনজিউম করবো না, আমরা শুধু ওইটাকে দেখে থাকবো না, আমরা নিজেরাও ছোটখাটো হোক একটা ফিল্ম করতে পারি। এই যে মিঠুন বলেন যে আমরা যে কোনো ভাষা নিয়ে আমরা যে কোনো জায়গা থেকে আমরা লিখতে পারি, আমরা বলতে পারি। তো ওই কথাই আমরা এখন ইজিলি ভাবে আমরা ধারণ করতে পারছি। একটা ছোট একটা ক্যামেরা দিয়েও আমরা একটা ফিল্ম করতে পারি, তাই না? তো আমাদের কথাগুলা, এই যে বরেন্দ্রদা বলেন যে আমাদের যে গীতি কবিতা বা আমাদের যে পুরনো যে লোককাহিনীগুলো ধরে রাখার যে চেষ্টা, ওইটা ছোট ছোট হোক, তো ওইটাকে আমাদের করতে হবে, ডিকলোনাইজ করতে হবে। আমাদের যে পুরনো চিন্তা, পুরনো ধ্যান ধারণা, আমরা যে কিছু পারি না, আমরা শুধু অন্যেরটা দেখবো, অন্যের যে শার্ট প্যান্ট বা টাই কোট পরা মানেই যে ওরাই সবকিছু জানে, আমরা কিছু জানি না। আমরা একটা গামছা পরি বা আমরা একটা পিনন পরি, আমরা একটা কি বলে, আমরা যেটা বলি ধুতি পরি, সেটা না। তো আমাদের যা আছে ওইটা নিয়েই আমরা এগিয়ে যেতে হবে। ঠিক আছে? ওইটাই হলো কি আমাদের, এবং আমি যেটা করছি ওইটাও ওইটাই। আমরা এতদিন ধরে বিভিন্ন গুণীজনদের নিয়ে আমরা টিভিতে দেখেছি, কিন্তু টিভিতে বা মেইন স্ট্রিম মিডিয়াতে আমাদেরকে খুব একটা চান্স দেওয়া হয় না, হওয়ার কথাও না। ১৭ কোটি বা ১৮ কোটির মধ্যে আমরা ১ কোটিও না, তাই না? বা কয়েক লাখ মাত্র। তো সেই পার্সেন্টেজ হিসাবে আমাদের খুব একটা কিন্তু আমরা আমাদের মতো করে এগিয়ে যেতে পারি। আমাদের এটাও একটা ছোট একটা উদ্যোগ। ওই উদ্যোগটাকেই আমরা নিয়ে এগিয়ে নিয়ে যাব। আগামীতে মিঠুন যেটা বলেন, আগামীতে যদি কি না হয়, আমরা আ ইন পারসন হিসাবে একবার চিটাগাং, একবার রাজশাহী, একবার সিলেট, একবার ঢাকা, ওইভাবে করে আমরা কাকড়াকাড়ি সার্কেল অনুযায়ী আমরা চেষ্টা করব। আর অনলাইনে তো অবশ্যই থাকবে। এই ১ মাস ব্যাপী শুধু না, ১ মাসের পরে আমার এই থেকেই, মানে এককভাবে না, সবাইকে নিয়েই আমরা মাসে বা ২ মাসে বা সপ্তাহে বা ২ সপ্তাহে মাঝে মধ্যে আমরা একটা অনুষ্ঠান করব। পরবর্তীতে দেখি ওইটাকে কি করা যায়। আর আমাদের ম্যাগাজিন বা সংকলন যেটা বলছি, আমরা ১ মাস ব্যাপী যেগুলো কথা বলছি, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ওইটাকেই আমরা ডিজিটালাইজ করা তো আছেই। আ রেকর্ড হিসাবে YouTube এ আছে, সোশ্যাল মিডিয়া আছে, এবং ওইটাকেই আমরা আগামীতে চাচ্ছি যে প্রিন্ট মিডিয়াতে আমরা যেটা বলি যে শ্রুতিলেখন বা ডিকটেশনের মতো লিখে ওইটাকেই আমরা সংকলন আকারে প্রকাশ করার চিন্তা আছে, এবং ওইটা নিয়েই আমাদের পারস্পরিক কি বলবো দেয়া নেয়া বা কি করা যেতে পারে ওইটা নিয়েও আলোচনা করব। এটা জাস্ট শুরু মাত্র। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা অনেকক্ষণ কথা বলেছি, ২ ঘন্টার উপরে হয়ে গেছে। তো আমি আমার থেকেই আমি ১ম এই যে ছোট ছোট আমার কবিতাগুলো মশা নিয়ে, ডিম নিয়ে, তারপরে গাভী বা গরু নিয়ে, তবে ছোট ছোট কয়েকটা যেহেতু সময় কম, আমি কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। যেমন আমি একটা গরু নিয়ে লিখেছি যে তৃতীয় বিশ্বের শীর্ণকায়ী বা শীর্ণকায়া গাভী বা গরু, কিতে আমরা মণিপুরিতে বলি থার্ড ওয়ালগি সানজাঙ্গাংবি। এশিয়ার নাড়ার উপর মুমূর্ষু দাঁড়িয়ে আছে, আফ্রিকার চৌচির মাথে নেতিয়ে পড়ে আছে তৃতীয় বিশ্বের হাবাতে শীর্ণ গরু। হিংসা, ঈর্ষা, অভাব নিয়ে অসহায় চেয়ে থাকা ছাড়া বলতেও পারে না হায়, ডাকতেও পারে না। শুকনো নাড়া ছাড়া সব ধান কেটে নিয়ে দম্ভ দেখাচ্ছে পশ্চিমা সাদা প্রাণী। ঘাসহীন ধুলোবালির উপর পূর্ণ খুঁটা পুঁটা ৭ হাত দড়িতে বেঁধে উচ্ছিষ্ট নাড়ার রিলিফ, গলায় দড়ি, পায়ে শিকল। খেলছো ভালো? চাও কি তুমি শুকনো চামড়া, শুভ্র দুধ, নাকি মাংস সারা দেহ? তৃতীয় বিশ্বের শীর্ণ গরুর শব্দহীন প্রশ্নগুলো অশ্রু হয়ে ঝরে, কেউ তা দেখে না। এই কবিতাটি অনুবাদ করেছেন আমাদের কণ্ঠজীবী সুরঞ্জিত। আর আমি ডিম নিয়ে যেটা বলেছি সেটা হলো, গতকাল কাল রাত ঘুম পরিহীন রাতে, ছটফটে কষ্টে ভরা সক্ষহীন আমি, ধবধবে সাদা ডিম, ভোরের প্রদেশের মুখোমুখি রাত, নারী আর শিশুদের রক্তমুখে একাকার চাদর, চিৎপ হয়ে পড়ে থাকা পাছা খোলা টেবিল ঘড়ি, টিক 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 টিক। অস্ফুট স্বরে আলাপরত ডিমগুলো ক্রমশ হয়ে ওঠে
উচ্চকণ্ঠ জ্বলে ওঠে অগ্নিবর্ণে যুদ্ধং দেহি, বিব্রত মুরগি অসহায় চোখে চেয়ে চেয়ে দেখে, উষ্ণ বুকে টেনে নেই প্রিয় সন্তানদের ভালোবেসে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমরা ছোট ছোট একটা ডিম মানে তো একটা শূন্য আমরা যেটা বলি, কিন্তু ওই শূন্য না, আমরাও একদিন পরিস্ফুট হব, আমরাও একদিন বড় হব, আমরাও আমাদের কথাগুলো ছড়াতে পারবো। এটুকু বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রমোদ দা, এবং সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন, আলোচনা করেছেন এবং যারা দেখেছেন, মন্তব্য করেছেন, বা বিভিন্নভাবে যারা লাইক বা অন্যান্য দিয়েছেন, রিয়েক্ট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই উদ্যোগ আমি মনে করি যে এই আলোচনা একদিনে শেষ করবার মতো কোনো বিষয় নয়। আমরা শুরু করেছি, এটা অব্যাহত থাকুক। প্রমোদ দা যেভাবে তার এই যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন, এটা আমাদের চলতে থাকুক, যাতে আমরা আমাদের নতুন প্রজন্মকে তুলে নিয়ে আসতে পারি। এখানে মিঠুনরা বিশেষ করে বলেছেন যে নতুন প্রজন্মকে নিয়ে তার ভাবনাগুলো উনি বলেছেন, তাদেরকে পাবলিকেশনে বা এই যে লেখালেখিতে উৎসাহিত করা, এটা আমাদের নানান উদ্যোগ গ্রহণ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং সোহেল দাও তার জায়গা থেকে তিনি কাজ করছেন। আশা করি আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করে দিয়ে যেতে পারবো, এটা আমাদের সবার প্রত্যয় থাকবে। আমরা তাহলে আপাতত যারা দেখেছেন, যারা অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে ছিলেন, তাদের আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি সবাইকে। নমস্কার, তাহলে আমরা আজকের লাইভ এখানে শেষ করছি। আমরা আবারও আসবো। ধন্যবাদ সবাইকে।